হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল এনএমজিএনএম নার্সিং এন্ট্রান্স 2025। আশা করি এই এক্সামের জন্য যারা যা প্রিপারেশান নিচ্ছ অলমোস্ট তোমাদের প্রিপারেশান কমপ্লিট হয়ে গেছে। তো এর আগে আমি একটা লাইফ সায়েন্স নিয়ে ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি লাইফ সায়েন্সের ওভারঅল একটা ভিডিও বানিয়েছিলাম ইম্পর্টেন্ট টপিক্সগুলো নিয়ে। তো তোমরা সবাই ডিমান্ড করেছিলে ফিজিক্যাল সায়েন্সেরও সেম একটা ইম্পর্টেন্ট টপিক্সগুলোর ওপর একটা ব্রিফ ভিডিও, যেগুলো ইম্পর্টেন্ট টপিক্স প্লাস ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো ওখান থেকে হতে পারে সে সমস্ত একটা ভিডিও তোমরা চেয়েছিলে। তো সেই ডিমান্ডের কমপ্লিশনেই আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি, যেখানে ফিজিক্যাল সায়েন্সে দেখো তোমরা কোন কোন চ্যাপ্টার রয়েছে। এই ভিডিওতে আমি ক্লাস 9-এর চ্যাপ্টারগুলো পড়াবো, ঠিক আছে। আর ফার্দার আরেকটা ভিডিও আমি পোস্ট করব যেখানে হচ্ছে ক্লাস 10-এর চ্যাপ্টারগুলো পড়াবো। তো আজকে তোমরা এই চ্যাপ্টারগুলো এই ভিডিওতে কিন্তু পেয়ে যাবে। আর এই ভিডিওটা যে কমপ্লিট দেখবে ফিজিক্যাল সায়েন্সে 15-15 যদি না পেয়েছো, ঠিক আছে, তাহলে তুমি লিখে নাও যে এই ভিডিও থেকে প্রত্যেকটা কোশ্চেন তোমরা কমন পাবে, মাস্ট কমন পেতেই হবে। তো ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখবে। শুধুমাত্র যে এখানে কোশ্চেন আনসার পড়বো তাই নয়, তার সাথে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যা যা ইম্পর্টেন্ট, ঠিক আছে, সাথে আমরা ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো এখান থেকে করব, সমস্ত কিছু এখান থেকে কিন্তু করব, ঠিক আছে, যাতে তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হয়ে যায়, কেমন কি আনসার হবে না হবে সেই সমস্ত জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। তো বেশি টাইম আমি ওয়েস্ট করব না, ভিডিও স্টার্ট করে দিই এখনই। দেখো কী কী পড়বো আমরা এখানে। তাপ পড়বো, কার্যক্ষমতা, শক্তি, শব্দ, বলগতি, দ্রবণ এবং পদার্থের গঠন ও ধর্ম। এই কটা চ্যাপ্টার তোমরা নিজেরাও জানো এই চ্যাপ্টারগুলো কতটা ইম্পর্টেন্ট। প্রত্যেকবারই এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসে। সো এইবারেও তো তার ব্যতিক্রম হবে না অবশ্যই। ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 বোথ টাইপেই তোমরা কিন্তু এই ভিডিও থেকে কমন পাবে, এটা আমার গ্যারেন্টি রইল। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। ভিডিওটা চেষ্টা করবে শেষ পর্যন্ত দেখার, বা যদি প্রয়োজন হয় তোমরা 2xও দেখতে পারো, তাহলে কিন্তু তাড়াতাড়ি ভিডিও দেখা হয়ে যাবে। কিন্তু ভিডিওটা কভার করো, এটা আমার রিকোয়েস্ট রইল। তাতে তোমাদেরই লাভ, আমার কিছু লাভ নয়। তোমাদেরই লাভ, তোমরাই পরীক্ষায় কমন পাবে, তোমাদেরই পরীক্ষা ভালো হবে, আর বেনিফিটটা তোমরাই পাবে। সো চলো স্টার্ট করা যাক। প্রথমেই দেখো আমরা কী চ্যাপ্টার পড়বো, তাপ। প্রথমেই আমরা তাপ চ্যাপ্টার থেকে শুরু করব। এবার একদম বেসিক থেকে আমরা শুরু করব, ঠিক আছে, একদম বেসিক থেকে, যেমন আগের ভিডিওটা আমি বলেছিলাম লাইফ সায়েন্সে, সেরকমই এখানেও আমরা পড়ব। দেখো তাপটা শুরু করার আগে আমি তোমাদের বলে দিই, ফিজিক্যাল সায়েন্সে যাদের প্রবলেম রয়েছে, যাদের ফিজিক্যাল সায়েন্সে প্রবলেম রয়েছে, এবং তোমরা যদি চাও 1 লাইনার কোয়েশ্চেন, ঠিক আছে, 500 কোয়েশ্চেনের একটা 1 লাইনার PDF আমি তোমাদের প্রোভাইড করব। 500টা কোয়েশ্চেন থাকবে ওখানে ফিজিক্যাল সায়েন্সের, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো, ঠিক আছে, কোনো এদিক ওদিকের কোয়েশ্চেন নয়, অনলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো ওখানে ইনক্লুড করা থাকবে। 500টা কোয়েশ্চেন। যদি মনে হয় ফিজিক্যাল সায়েন্সে খুব অসুবিধা হচ্ছে তোমার, তাহলে তুমি এই 500 পেজের যে PDFটা আমি তোমাদের প্রোভাইড করছি, তোমরা এটা পারচেস করতে পারো। প্রাইস খুবই কম প্রাইস, অনলি 30, ঠিক আছে। 500 কোয়েশ্চেনের একটা PDF মাত্র 30 টাকায় তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। এটা তোমরা পারচেস করে শুধু এটা পড়ে নাও এই কদিনে, ব্যাস। তোমাকে আর ফিজিক্যাল সায়েন্সের জন্য কোনো দিকে তাকাতে হবে না, ঠিক আছে, একদম বেসিক। এটাতে শুধু ফিজিক্যাল সায়েন্সই থাকবে PDFটা, ঠিক আছে, আর অন্য কোনো কিছু কিন্তু থাকবে না, এটা আমার মাথায় থাকে। বেশ, চলো এবার শুরু করছি আজকের ভিডিও। আর যারা নিতে চাইছো অবশ্যই ওপরের নাম্বারে আমাকে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ মেসেজ, বা আরও কিছু ইনফরমেশান তোমাদের বলে দিই। যদি কেউ তোমরা ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ MCQ চাও, বা তুমি NMGNM 2700 কোশ্চেনের যে নোটসের PDF রয়েছে সেইটা চাও, অথবা যদি তুমি মক টেস্ট চাও, ঠিক আছে, এই জিনিসগুলোর মধ্যে কোনোটা যদি তোমার পারচেস করার ইচ্ছে থাকে, তাহলে তুমি কিন্তু আমাকে ওপরের নাম্বারে মেসেজ করবে, ঠিক আছে। সমস্ত কিছু একটাই নাম্বারে তোমরা পেয়ে যাবে। টাইম খুবই কম, তাই জন্য আমি এখানে তোমাদেরকে সব ইম্পর্টেন্ট জিনিসগুলোই বলে দিচ্ছি। প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, ঠিক আছে, তাতে তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমরা বেনিফিটেরই হবে। এবার দেখো তাপ। প্রথম কথা, তাপ কি? মনে রাখবে তাপ হলো এক প্রকার শক্তি। যদি পরীক্ষায় আসে তাপ কি, তুমি কি বলবে? তাপ হলো এক প্রকার শক্তি, ঠিক আছে, তাপ হলো এক প্রকার শক্তি। এবং তাপের যে তাপের ফল হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা। তাপকে বলা হয় কারণ, আর তাপমাত্রা বা উষ্ণতাকে বলা হয় তার ফল, ঠিক আছে। তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থার ফল। এবার তাপের কি একক? তাপের একক কি? আমরা দুটো একক পড়ি, CGS আর SI। SIতে বললে তাপের একক হবে জুল, আর CGSে বললে তাপের একক হবে ক্যালোরি। কেমন? CGSে তাপের একক কী হবে? ক্যালোরি। SIতে তাপের একক কী হবে? জুল হবে। ওকে, নেক্সট টপিক দেখো কি আছে। বলছে গৃহীত ও বর্জিত তাপের নির্ভরশীলতা।
মানে কোনো বস্তু তাপ গ্রহণ করতে পারে বা দেখা যায় কোনো বস্তু তাপ বর্জন করছে, ঠিক আছে। তাপ কোনো বস্তু গ্রহণ করে, আবার কোনো বস্তু কী করে, তাপকে বর্জন করে। তাহলে এক্ষেত্রে গৃহীত ও বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। মনে করো তুমি দুটো বস্তুকে যাদের টেম্পারেচার ভিন্ন, এর মনে করো 20 ডিগ্রি সেলসিয়াস, এর মনে করো 35 ডিগ্রি সেলসিয়াস, দুটো ভিন্ন বস্তুকে তুমি এরকম কাছাকাছি রেখে দিয়েছো, সংস্পর্শে রেখে দিয়েছো, ঠিক আছে, সংস্পর্শে রেখে দাও, কোনো অসুবিধা নেই। তাহলে কি হবে, যে বস্তুর উষ্ণতা বেশি সেই বস্তু থেকে কি হবে, আরেকটা বস্তুর দিকে তাপ প্রবাহ হবে। তাপ আসলে কি হয়, বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে প্রবাহিত হয়, ঠিক আছে। তাহলে কতক্ষণ পর্যন্ত এই গৃহীত বা বর্জ্য তাপটা চলবে, ঠিক আছে, এটা কিসের উপর নির্ভর করবে। গৃহীত বা বর্জ্য যে তাপটা সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে, সেটা নির্ভর করবে বস্তুর ভরের ওপর মানে এম, আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট যেটাকে আমরা এস দিয়ে লিখি তার ওপর, আর টি মানে বস্তুর উষ্ণতার ওপর, ঠিক আছে, উষ্ণতার ওপর। এবার সূত্রটা কি, সূত্রটা হচ্ছে গৃহীত বা বর্জ্য যদি তাপের মান সেটা যদি এইচ হয়, তাহলে এইচ আমরা পাবো এম এস টি। এম মানে ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ, আর টি হচ্ছে বস্তুর উষ্ণতা, ঠিক আছে। বস্তুতে তাপের পরিমাণ বোঝালে এইটা দিয়ে আমরা বোঝাবো, এইচ ইজ ইকুয়াল টু এম এস টি দিয়ে আমরা বলবো বস্তুর তাপের পরিমাণ, ঠিক আছে। নেক্সট দেখো একটা কী লিখেছি আমি, ক্যালোরিমিতির মূলনীতি। সেটা কি, ক্যালোরিমিতির মূলনীতিটাই হচ্ছে মেন তাপ চ্যাপ্টারে তোমাদের জানতে হবে। এবার দেখো এই নীতিটা কীরকম, একটা মনে করো উষ্ণ বস্তু রয়েছে, একটা মনে করো শীতল বস্তু রয়েছে, দুটোকে পরস্পরের সংস্পর্শভাবে রেখে দেওয়া হয়েছে। তাহলে কি হবে, উষ্ণ বস্তু তাপ বর্জন করবে এবং শীতল বস্তু সেই তাপটা কি করবে, গ্রহণ করবে। এবং এই যে তাপ গ্রহণ বা বর্জন চলছে, ঠিক আছে, তাপের যে আদান প্রদান ঘটছে, তাপের যে আদান প্রদান ঘটছে সেই আদান প্রদানটা ততক্ষণ পর্যন্ত ঘটবে যতক্ষণ পর্যন্ত এই এ বস্তুটার এবং বি বস্তুটার যে টেম্পারেচার সেটা একদম ইকুয়াল না হয়ে যায়। মানে মনে করো এর টেম্পারেচার যদি T1 ডিগ্রি সি হয়, এর টেম্পারেচার যদি T2 ডিগ্রি সি হয় এবং T2 ইজ গ্রেটার দ্যান T1 হয়, অর্থাৎ T2 হচ্ছে বেশি উষ্ণ, গরম বেশি, তাহলে এই যে তাপের আদান প্রদান হবে T2 থেকে T1-এর দিকে, এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত টি উষ্ণতায় এরা আসে। টি উষ্ণতায় বলতে দুটো বস্তুর মধ্যে উষ্ণতা কী হবে, সমান হয়ে যাবে, কোনো পার্থক্য থাকবে না। আর এই যে টি উষ্ণতাটা হবে সেটা অবশ্যই T2-এর থেকে ছোট হবে এবং T1-এর থেকে বড় হবে। যদি আমি তোমাদের বোঝাই, মনে করো এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস একটা বস্তু, এটা মনে করো 40 ডিগ্রি সেলসিয়াস একটা বস্তু, ঠিক আছে। তাহলে 40 ডিগ্রি থেকে কী হবে, 20 ডিগ্রি থেকে তাপ যাবে। এবার একটা টেম্পারেচার এমন আসবে যখন ধরো এখান থেকে টেম্পারেচার মানে তাপটা এখানে যাচ্ছে, তাপ যখন এখান থেকে এদিকে প্রবাহিত হচ্ছে বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে, তখন কী হবে, 40 ডিগ্রির মানটা আস্তে আস্তে কমবে এবং 20 ডিগ্রি মানটা কী হবে, যেহেতু তাপ গ্রহণ করছে 20 ডিগ্রিটা কী হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই না, 20 ডিগ্রিটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আমরা ধরেছিলাম এটাকে T1, এটাকে ধরেছিলাম আমরা T2, তাহলে মাঝামাঝি একটা টেম্পারেচারে এসে কী হবে, এটা স্টেবল হয়ে যাবে। এটা ধরেছিলাম T2, যখন স্টেবল হয়ে যাবে তার মানে যে টি মানটা থাকবে, টি মানটা কী হবে, টি মানটা T2 এর থেকে ছোট হবে, টি মানটা কী হবে, T2 এর থেকে ছোট হবে, ঠিক আছে, এবং T1 এর থেকে কিন্তু বেশি হবে, T1 এর থেকে কী হবে, বেশি হবে। মানে সাম্যাবস্থায় আমরা এরম একটা সম্পর্ক কিন্তু দেখতে পাবো, ঠিক আছে, সাম্যাবস্থায় আমরা এরম একটা সম্পর্ক দেখতে পাবো। তাহলে এই যে গৃহীত বা বর্জ্য তাপ সেটা আমরা কি জানি, দুটো বস্তু তো ভর আলাদা ধরো, তাহলে আমরা লিখবো M1S1 ডেল্টা T1 বা ডেল্টা টি সমান M2S2, এদিকেও একটা ডেল্টা T1 ধরো, এটাকে ডেল্টা T2 ধরো। মানে এখানে T1 আর T2 ডেল্টা কেন লিখেছি, টেম্পারেচারের ডিফারেন্সটা, ঠিক আছে। তারপরে কি রয়েছে, জুলের সূত্র। জুলের সূত্রটা কি বলে, জুলের সূত্র বলতে কার্য ও তাপের তুল্যতা, ঠিক আছে। জুলের সূত্রটা আসলে কিছুই নয়, কার্য আর তাপের তুল্যতা সূত্র। তো কার্য আর তাপের তুল্যতা সূত্রটা কি জেনে নিই একবারে। কার্য ও তাপের তুল্যতা বলতে জুলের সূত্রের বিবরণ সেটা হচ্ছে এইরকম, কার্যকে সম্পূর্ণভাবে তাপে রূপান্তরিত করা যায়, কার্যকে সম্পূর্ণভাবে তাপে এবং তাপকে সম্পূর্ণভাবে কার্যে রূপান্তরিত করা যায়, এবং এক্ষেত্রে ডাব্লু ভ্যারিজাস এইচ হয়, ডাব্লু ভ্যারিজাস কী হয়, এইচ হয়, বা আমরা লিখতে পারি ডাব্লু সমান জে এইচ, ডাব্লু সমান জে এইচ, এই জে কে আমরা বলি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, ঠিক আছে, জে সমান ডাব্লু বাই এইচ, যে কী বলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এই যে জে এর মান হয় 4.2 জুল পার ক্যালোরি, জে এর মান কত হবে, 4.2 জুল পার ক্যালোরি হবে। এখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো ডাব্লু সমান জে এইচ সূত্রটা তোমরা মনে রাখবে। তাহলে এইটা ছিল কি, জুলের সূত্র। এবার দেখো কি আছে, লিন তাপ।
লীন তাপটা কি? লীন তাপ হচ্ছে এমন একটা তাপ, ঠিক আছে, যেটা বস্তুর আভ্যন্তরীণ একটা তাপ তোমরা এটাকে বলতে পারো। লীন তাপকে তোমরা বস্তুর আভ্যন্তরীণ তাপ হিসেবে কিন্তু বলতে পারো। লীন তাপ মানে কি? লীন তাপ মানে হচ্ছে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে, উষ্ণতাকে আমি চেঞ্জ করব না, কিন্তু বস্তুর অবস্থার চেঞ্জ করব। উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে হয়, তাহলে একক ভরের কোনো পদার্থের ক্ষেত্রে যে পরিমাণ তাপ দিতে হবে বা তাপ বের করতে হবে। কি বললাম? উষ্ণতাকে স্থির রেখে, ঠিক আছে, একক ভরের, অবশ্যই একক ভরের, উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ দিতে হয় বা তাপ নিষ্কাশন করতে হয়, সেই তাপকে বলা হয় কি? ওই পদার্থের ওই উষ্ণতার লীন তাপ, পদার্থের ওই অবস্থার লীন তাপ বলা হয়, ঠিক আছে। এবারে লীন তাপের একক তোমাদের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। লীন তাপের একক কি? লীন তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম। সিজিএসে হচ্ছে ক্যালোরি পার গ্রাম, আর এসআইতে হচ্ছে জুল পার কেজি। সিজিএসে লীন তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম, এসআইতে লীন তাপের একক হচ্ছে জুল পার কেজি। যেমন হচ্ছে বরফ গলনের লীন তাপ যদি বলি, বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম। এটা পজিটিভে থাকবে, কারণ বরফকে যখন গলাবে তোমাকে তাপ দিতে হবে, ঠিক আছে, গলনীভবনের লীন তাপ এটা। আর সেম যদি আমি তোমাকে বলি যে কঠিনীভবনের লীন তাপ, বরফ মানে জল থেকে যদি বরফ হয় তাহলে সেটাকে আমরা কী বলবো? কঠিনীভবন। কঠিনীভবনের লীন তাপে -80 ক্যালোরি পার গ্রাম হবে, ঠিক আছে, মাইনাস হবে, প্লাস আর মাইনাস, এর ডিফারেন্সটা হবে। সেমভাবে যদি জল থেকে বাষ্প হয়, জল থেকে বাষ্প, তাহলে তুমি কী করবে? তাপ দেবে। তো এখানে যে লীন তাপের মান হয় 537 ক্যালোরি পার গ্রাম হয়, এটা পজিটিভ হবে অবশ্যই। আর উল্টো ঘটনা, বাষ্প থেকে জল মানে ঘনীভবনের লীন তাপ, তখন কিন্তু মাইনাস আসবে, ঠিক আছে, -537 ক্যালোরি পার গ্রাম। তোমরা এইটুকু নিজেরা বুঝতেই পারবে যে কোন জায়গাটা তোমাকে তাপ দিতে হবে, কোন জায়গায় তোমাকে তাপ নিষ্কাশন করতে হবে, সেই হিসেবে তোমরা প্লাস আর মাইনাসটা বসিয়ে নেবে, ঠিক আছে। তাও আমি বলে দিচ্ছি তোমাকে, গলনের সময় এবং বাষ্পীভবনের সময় লীন তাপ প্লাস হবে, এবং কঠিনীভবন আর তার সাথে ঘনীভবন এই দুটো জিনিসের সময় লীন তাপ মাইনাস হবে, মানে তাপ নিষ্কাশন করতে হবে। ওকে, প্লাস মানে তাপ দিতে হবে, মাইনাস মানে তাপ নিষ্কাশন করতে হবে। এবার কি রয়েছে দেখো, লীন তাপের একক তোমাদের আমি বলে দিলাম। লীন তাপের একক কি বললাম? জুল পার কেজি, আর কি বললাম? ক্যালোরি পার গ্রাম। ক্যালোরি পার গ্রাম বলতে পারো, অথবা জুল পার কেজি বলতে পারো। এবার লীন তাপের মাত্রা কি? এককটা তো বললাম, মাত্রা। দেখো, লীন তাপের মাত্রা বলেছি, তাহলে কী বের করা? একক থেকেও তোমরা বের করতে পারবে, জুল পার কেজি। জুল পার কেজি, জুল কিসের একক হয়? আচ্ছা, তোমরা এরকম করে বের করে নাও, তাপ হচ্ছে কি? এক প্রকার শক্তি। তাহলে শক্তির একক মানে মাত্রা কি হবে? শক্তির মাত্রা হবে mL2T-2, এটা শক্তির মাত্রা, ঠিক আছে, বাই কেজি। মানে কী হবে? কেজির মাত্রা মানে ভরের মাত্রা এম কেটে যাবে, তাহলে লীন তাপের মাত্রা তোমরা কী পাবে? L2T-2, এইটা হচ্ছে লীন তাপের মাত্রা, ঠিক আছে, খুব খুব ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য, L2T-2। ওকে, নেক্সট কোশ্চেন কী আছে দেখো, কী আছে? এটা লীন তাপ হবে, ঠিক আছে। জলের ঘনত্ব সর্বাধিক, জলের ঘনত্ব সর্বাধিক কত ডিগ্রিতে? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কী হবে? জলের ঘনত্ব সর্বাধিক হবে। আরও একটা জিনিস আছে দেখো, এখানে কি আছে? আপেক্ষিক তাপ। এটাও মানে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ মানে হচ্ছে কোনো বস্তুর, ঠিক আছে, কোনো বস্তুর বা কোনো পদার্থের একক ভরের তাপমাত্রা যদি একক পরিমাণ বা 1 ডিগ্রি চেঞ্জ করতে হয়, কোনো পদার্থের একক ভরের তাপমাত্রা যদি একক পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করতে হয়, তাহলে, ঠিক আছে, যে পরিমাণ তাপ লাগে সেটাই হচ্ছে তোমার কী বলতো? আপেক্ষিক তাপ, ঠিক আছে। আপেক্ষিক তাপের দুটো জিনিস একক থাকবে, একটা হচ্ছে একক ভর আর হচ্ছে একক তাপমাত্রা। একক ভরে কোনো পদার্থের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা বলি আপেক্ষিক তাপ। আবার বলে দিচ্ছি, একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা একক পরিমাণ মানে 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে সেটা হচ্ছে তার আপেক্ষিক তাপ, ঠিক আছে। তো আপেক্ষিক তাপের মাত্রার এককটাও জেনে নাও। আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল ডট কেজি ইনভার্স ডট কেলভিন ইনভার্স।
জুল, কেজি ইনভার্স, কেলভিন ইনভার্স, বা ক্যালোরি, গ্রাম ইনভার্স, আর ডিগ্রি সি ইনভার্স। এটা হচ্ছে কার একক? আপেক্ষিক তাপের একক। ঠিক আছে, আপেক্ষিক তাপের মাত্রা কী হবে তাহলে? আগের বার লিন তাপের মাত্রা এসেছিলো, এবার আপেক্ষিক তাপও চলে আসতে পারে। আপেক্ষিক তাপ হচ্ছে L2T-2, তার সাথে একটা K-1 লাগিয়ে দেবে। ঠিক আছে, L2T-2 K-1, এটাই হচ্ছে আপেক্ষিক তাপের মাত্রা। ঠিক আছে, আপেক্ষিক তাপের মাত্রা। তারপরে আর কী কী রয়েছে দেখো এখানে। এরপরে কার্যক্ষমতা শক্তি চলে আসছে, কিন্তু তার আগে তোমাদের আমি আরও দুটো জিনিস বলে দিই। একটা হচ্ছে তাপগ্রাহিতা। তাপগ্রাহিতা, ঠিক আছে, তাপগ্রাহিতা মানে হচ্ছে শোষিত তাপ বাই উষ্ণতা বৃদ্ধি। তাপগ্রাহিতা মানে কি? শোষিত তাপ বাই উষ্ণতা বৃদ্ধি। শোষিত তাপ বাই উষ্ণতা বৃদ্ধি, এটা হচ্ছে তাপগ্রাহিতার তোমরা বলতে পারো ইকুয়েশন। ঠিক আছে, এবার এর একক কী হবে তাহলে? শোষিত তাপ বাই বলেছি উষ্ণতা বৃদ্ধি, মানে জুল পার কেলভিন। কী হবে? তাপগ্রাহিতার একক কী বললাম? জুল পার কেলভিন। এটা হচ্ছে তাপগ্রাহিতার। ঠিক আছে, আরেকটা জিনিস আছে কী বলে? জলসম বলে একটা জিনিস আছে। জলসমের ভর মানে কী বলে? জলসময়ের একক ও মাত্রা ভরের একক ও মাত্রার সাথে সমান হবে, মনে রাখবে। ওকে, এবার একটা দুটো অঙ্ক করে নিই আমরা লিন তাপ থেকে, না হলে জিনিসটা ঠিক ইনকমপ্লিট থেকে যাবে। দেখো একটা অঙ্ক আমি বলছি। বরফ গরনের লিন তাপ আমরা কি জানি? 80 ক্যালোরি পার গ্রাম। বরফ গরনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে যদি তোমাকে বলা হয় যে 20 ডিগ্রি সি বা 20 গ্রাম, 0 ডিগ্রি সি ধরো এটাকে, 0 ডিগ্রি সি উষ্ণতায় 20 গ্রাম বরফকে, 0 ডিগ্রি সি উষ্ণতায় 20 গ্রাম বরফকে 400 ক্যালোরি তাপ দেওয়া হলো। 400 ক্যালোরি তাপ দেওয়া হলো, তাহলে কি ঘটনা ঘটবে? অঙ্কটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম বরফকে 400 ক্যালোরি তাপ দিলে কি ঘটনা ঘটবে? দেখো, আমরা এমনিতে কি জানি? বরফ গরনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। 80 ক্যালোরি পার গ্রাম মানে 1 গ্রাম বরফকে গলাতে তোমাকে দিতে হবে কত তাপ? 80 ক্যালোরি তাপ। 1 গ্রাম বরফ গলাতে দিতে হবে 80 ক্যালোরি তাপ। লিখে নাও, 1 গ্রাম বরফের জন্য কত লাগবে গলাতে? 80 ক্যালোরি তাপ। এখানে কি হয়েছে? তুমি কত দিয়েছো? 20 গ্রাম। তাহলে 20-র জন্য কত লাগবে? 1 গ্রামের জন্য যদি 80 ক্যালোরি লাগে, 20 গ্রামের জন্য 20 ইন্টু 80 লাগবে। 20 ইন্টু 80 মানে কত হয়? 1600 ক্যালোরি তাপ লাগবে। 1600 ক্যালোরি তাপ দিলে এই 20 গ্রাম যে বরফের টুকরোটা রয়েছে সেটা পুরোপুরি গলে যাবে। কিন্তু এখানে তুমি দিয়েছো কত ক্যালোরি? 400 ক্যালোরি তাপ। তাহলে 1600 ক্যালোরি তাপ দিলে গলবে কতটা? 20 গ্রাম। তাহলে 400 ক্যালোরি তাপ দিলে কতটা গলবে বের করে নাও। 1600তে গলে হচ্ছে 20 গ্রাম। তাহলে একে কতটা গলবে? 20/1600। আর 400তে কতটা গলে যাবে? ইন্টু 400। 0 0 কেটে গেল, 4 4 16, 4 5 20, মানে অ্যাকচুয়ালি 5 গ্রাম বরফ গলে যাবে, আর বাকিটা কিন্তু বরফই থাকবে। ঠিক আছে, 5 গ্রাম বরফ গলে জল হবে, আর বাকি যে 15 গ্রাম ছিল সেই 15 গ্রামটা কিন্তু গলবে না, ওটা বরফই থেকে যাবে। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে তাপের প্রশ্ন। তাপ থেকে এই কটা জিনিস যদি তোমরা ঠিকঠাক করে পড়ে নাও, তাহলে তাপ থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে সেটা তোমরা ইজিলি আনসার করতে পারবে। নেক্সট রয়েছে দেখো কার্যক্ষমতা শক্তি। এটাও হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ফর ইউর এক্সাম। কার্যক্ষমতা শক্তি, এখান থেকে কোশ্চেন দেওয়াই আছে, তুমি চ্যাপ্টারটা শুধু ভালো করে পড়ে যাও আর এখান থেকে গিয়ে আনসার করে দিও। হ্যাঁ, দেখা যাক তাহলে কার্যক্ষমতা শক্তি থেকে আমরা কী কী পড়বো। প্রথম হচ্ছে কৃতকার্যের রাশিমালা। কার্য কী? কার্য বলতে তুমি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে সেই বলের জন্য বস্তুর অবশ্যই স্মরণ ঘটতে হবে। বলের জন্য বস্তুর স্মরণ ঘটতে হবে। ঠিক আছে, তাহলেই বলা হবে তুমি কাজ করেছো ফিজিক্সের ভাষায়। এবং যদি তুমি বল প্রয়োগ করছো অথচ বস্তুর কোনো প্রকার স্মরণ হয়নি, তাহলে তোমার দ্বারা কৃতকার্যের মান শূন্য। বল প্রয়োগ অসীমই হোক না কেন, যদি স্মরণ না হয় কৃতকার্যের মান কত হবে? শূন্য হবে। এবার কৃতকার্যের রাশিমালা কি? কৃতকার্য হচ্ছে W সমান বল ইন্টু স্মরণ। কৃতকার্য সমান কী হবে? বল ইন্টু স্মরণ হবে। ওকে, তো এই যে বল ইন্টু স্মরণটা করছি ঠিকই, বাট তার সাথে একটা কিন্তু কস থিটা আসে। ঠিক আছে, বল
সরণ, তার সাথে একটা কস থিটা। এই কস থিটাটা বোঝায় প্রযুক্ত বল আর সরণের মধ্যবর্তী কোণটা, সেই কোণের মানটাও এখানে বসাতে হয়। যদি কোণের মান দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নেব যে যেদিকে বল প্রয়োগ করা হয়েছে বস্তুর সরণ সেদিকেই ঘটেছে এবং আমরা 0 ডিগ্রি ধরে আনসারটা করে দেবো, মানে থিটার মান 0। অর্থাৎ যদি যেদিকে বল প্রয়োগ করা হলো বস্তুর সরণ সেই দিকেই হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র বল ইন্টু সরণ করে দিলেই তোমার আনসার পেয়ে যাবে তুমি, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবে, যখন কি হয় বস্তুর সরণ লম্ব দিকে হয়, বস্তুর সরণ কী হয় লম্ব দিকে, মানে প্রযুক্ত বল আর সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি বলা হয় তাহলে সেক্ষেত্রে কৃতকার্যের মান 0 হবে। ওকে, আর মনে রাখবে যে কৃতকার্য একটা স্কেলার রাশি, যদিও বলও ভেক্টর রাশি আবার সরণও ভেক্টর রাশি, কিন্তু কৃতকার্য ডাব্লু হচ্ছে একটা স্কেলার রাশি। কেমন? এবার কার্যের একক জেনে নিই আমরা। কার্যের একক কী? কার্যের একক হচ্ছে জুল। এসআইতে কার্যের একক কী হবে? এসআই পদ্ধতিতে কার্যের একক জুল এবং সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে আর্গ। সিজিএস পদ্ধতিতে কার্যের একক হবে আর্গ, এসআইতে কার্যের একক হবে জুল। 1 জুল সমান 10⁻7 আর্গ। 1 জুল সমান কত হবে? 10⁻7 আর্গ। 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻7 আর্গ। কার্যের মাত্রাটা কী হবে তাহলে? কার্যের মাত্রা হয় mL2T-2। কার্যের মাত্রা mL2T-2, এটা হচ্ছে কার্যের মাত্রা, ঠিক আছে। এবার জুল বললাম, আর কি বললাম? আর্গ বললাম। বল ইন্টু সরণ বললাম, কৃতকার্য। এবার যদি তোমাকে বলা হয় যে বলো 1 জুল কার্য কখন সম্ভব, যদি তোমাকে বলা হয় বলো 1 জুল কার্য কখন সম্ভব হবে, তাহলে তুমি বলবে কি? আমরা কি জানি কার্য মানে কি? বল ইন্টু সরণ, বল আর সরণ। অর্থাৎ কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ 1 মিটার হয়, 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ 1 মিটার হয়, তাহলে সেক্ষেত্রে কৃতকার্যের যে মান হবে সেটা কিন্তু 1 জুল হবে। কেমন? নেক্সট কী রয়েছে? বলের দ্বারা, আর এখানে দেখো 2 নম্বর পয়েন্টে বলের দ্বারা ও বলের বিরুদ্ধে কার্য। কার্য সবসময় বলের দ্বারা হবে এমন নয়, বা বলের বিরুদ্ধে হবে এমন নয়। তাহলে এই কার্যের মানে বলের দ্বারা আর বলের বিরুদ্ধে বলতে কী বোঝানো হচ্ছে? দেখো, প্রথমেই বলি বলের দ্বারা কার্য। বলের দ্বারা কার্য বলতে বোঝায় তুমি বস্তুর উপর বল প্রয়োগ করলে যে অভিমুখে তুমি বল প্রয়োগ করেছো বস্তুর সরণও কিন্তু সেই অভিমুখে ঘটবে, তবে সেটাকে আমরা বলবো কি? বলের দ্বারা কার্য, ঠিক আছে। বলের দ্বারা কার্য বলবো। যেমন ধরো কোনো বস্তু, একটা বস্তু হচ্ছে এরকম, এই বস্তু তুমি এইদিকে ঠেলছো, এই বস্তু যেদিকে ঠেলছো বস্তু সেদিকেই তো সরবে, তাই না? তুমি এইদিকে ঠেলছো, বস্তুটা এইদিকে সরছে, এরকম হবে কি? হবে না। তো কী হলো এখানে? তুমি বল প্রয়োগ করছো এইদিকে, বস্তু সরানো ঘটেছে এইদিকে, তাহলে ডাইরেকশনটা কি? ডাইরেকশনটা সেম। তাহলে সেক্ষেত্রে বলবো আমি বলের দ্বারা কার্য হয়েছে। ওকে, নেক্সট আছে কি দেখো? নেক্সট আছে বলের বিরুদ্ধে কার্য। বলের বিরুদ্ধে কার্য। বলের বিরুদ্ধে কার্য মানে হচ্ছে যেদিকে তুমি বল প্রয়োগ করছো বস্তুর যে সরণ সেটা ঘটছে তার উল্টো দিকে, তবে সেটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য, ঠিক আছে। যেদিকে বল প্রয়োগ করা হবে তার উল্টো দিকে বস্তুর সরণ ঘটবে, সেটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্যকে বোঝাবে। এবার উদাহরণ হিসেবে কী হবে জানতে চাও? ধরো কোনো বস্তুকে তুমি সোজা ওপরের দিকে ছুড়ে দিলে, বস্তুটাকে তুমি বা একটা বলকে তুমি সোজা ওপরের দিকে ছুড়ে দিলে, কিন্তু বস্তুর ওপর যে অভিকর্ষ বল সেটা কোন দিকে কাজ করছে? অভিকর্ষ বল সবসময় নিচের দিকে কাজ করে, কিন্তু বস্তু সরণ ঘটছে কোন দিকে? ওপরের দিকে ছুড়ে দিলে বস্তু উল্টো দিকে ঘটছে, তাই না? বলটা কাজ করছে নিচের দিকে, বস্তু সরণ ঘটছে ওপরের দিকে। তাহলে এক্ষেত্রে কী হবে? বলের বিরুদ্ধে কার্য করা হবে, ঠিক আছে। কী হবে? বলের বিরুদ্ধে কার্য করা হবে। তারপরে দেখো কী আছে এখানে? কার্যহীন বল। কার্যহীন বল বলতে কি বোঝায়? কার্যহীন বল মানে একটু আগে আমি তোমাদের বললাম যে যখন ধরো 90 ডিগ্রি হয় অ্যাঙ্গেলটা, প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যে বলটা প্রয়োগ হয় সেটাকে আমরা বলি হচ্ছে কার্যহীন বল। কার্যহীন কেন? কারণ সেক্ষেত্রে বস্তুর কি হবে? কস থিটা বলেছিলাম না একটা আসছে, তো থিটার মান কী হবে? 90 যদি হয় তো কস 90 মান কত হয়? কস 90 মান 0 হয়। তো 0-র সঙ্গে আমি যাই গুণ করি না কেন সেটা কী হবে? 0ই হবে। তাই জন্য হচ্ছে মনে রাখবে যখন বস্তুর সরণ এবং প্রযুক্ত বলের মধ্যবর্তী কোণ পরস্পর লম্ব বা 90 ডিগ্রি তখন কৃতকার্যের মান ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। বা আরও যদি এক্সাম্পল চাও তোমরা, একটা রাস্তা দিয়ে মনে করো একটা লোক হেঁটে যাচ্ছে, ঠিক আছে। এখানে ব্যক্তির যে ওজন সেটা কিন্তু একটা কার্যহীন বল। ব্যক্তির ওজন কি? নিচের দিকে কাজ করছে, mg নিচের দিকে কাজ করছে এবং বস্তু সরণ ঘটছে এদিকে সোজা বরাবর। মাঝখানে অ্যাঙ্গেলটা কত? মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। কারণ এটা কিন্তু একটা কী বল? কার্যহীন বল হিসেবে, ঠিক আছে।
তারপরে কি আছে কার্যহীন বলের পর দেখো ক্ষমতা। ক্ষমতা কি? ক্ষমতা বলতে কৃতকার্যের হার। কৃতকার্যের হারকে ক্ষমতা বলে। এবার বলবে কৃতকার্যের হার কি দিদি? কৃতকার্যের হার হচ্ছে কৃতকার্য বাই সময়। হার, যদি কোনো জিনিসে তোমাকে হার বা রেট চাওয়া হয়, তুমি সেটাকে সময় দিয়ে গুণ করে দেবে, ভাগ করে দেবে, ঠিক আছে? সেই জিনিসটাকে কী করবে তুমি? সময় দিয়ে ভাগ করে দেবে, তাহলে তুমি ক্ষমতার মান পেয়ে যাবে। তাহলে এই ক্ষমতাকে পি দিয়ে লেখা হয়। পি সমান বলা হয় W/T বা কৃতকার্য বাই হচ্ছে সময়, এটা হচ্ছে ক্ষমতা, ঠিক আছে? এবার ক্ষমতার একক তোমাদের জানতে হবে, ক্ষমতার মাত্রা তোমাদের জানতে হবে। হ্যাঁ, ক্ষমতা দিয়ে আরেকটা জিনিস তোমরা জেনে রাখবে, ক্ষমতা সমান হচ্ছে বল ইন্টু বেগ। কী করে আসছে দেখো, ক্ষমতা বললাম কি? ক্ষমতা বললাম হচ্ছে কৃতকার্য বাই সময়। কৃতকার্য মানে কি হয়? বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ বাই সময়। এবার সরণ বাই সময় মানে কি হয়? বেগ। তাহলে আমি ক্ষমতা সমান লিখতে পারি বল ইন্টু বেগ। ক্ষমতা সমান আমি কী লিখতে পারি? বল ইন্টু বেগ লিখতে পারি, ঠিক আছে? এটা পরীক্ষায় এসেছিলো একবার। এবার দেখো ক্ষমতার কি একক হবে? বলেছিলাম কি কৃতকার্য বাই সময়, সেই হিসেবে কৃতকার্যের একক কী হয়? আর্গ বাই সেকেন্ড, মানে আর্গ পার সেকেন্ড হতে পারে, বা জুল পার সেকেন্ড হতে পারে। জুল পার সেকেন্ডে ম্যাক্সিমাম ইউজ হয়, আর জুল পার সেকেন্ডে কী বলা হয়? ওয়াট বলা হয়। কী বলা হয়? ওয়াট, ঠিক আছে? 1 সেকেন্ডে 1 জুল কার্য। 1 সেকেন্ডে যদি 1 জুল কার্য হয়, তাহলে সেই যন্ত্রের ক্ষমতা হচ্ছে কত? 1 ওয়াট। ওকে, আরেকটা জিনিস মনে রাখবে, 1 ওয়াট সমান, 1 ওয়াট না, মনে রাখবে 1 হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট হয়, ঠিক আছে? 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। নেক্সট কি টপিক আছে দেখো, কার্য ও শক্তির সম্পর্ক। কার্য ও শক্তির মধ্যে কি সম্পর্ক রয়েছে? মনে রাখবে কার্য আর শক্তি কিন্তু একই জিনিস। তুমি যে কার্যটা করছো, তোমার জন্য যেটা কার্য, বস্তুর জন্য সেটা শক্তি, ঠিক আছে? তোমার জন্য যেটা কার্য, বস্তুর জন্য সেটাই কিন্তু শক্তি। তোমার কার্যটাই বস্তুতে শক্তি হিসেবে সঞ্চিত হবে। তাহলে মনে রাখবে কার্য আর শক্তির মাত্রা কী হবে? একই হবে। সেটা কী হবে? mL2T-2 হবে। কার্য আর শক্তির মাত্রা কী হতে পারে? mL2T-2। এটা হচ্ছে কার্যেরও, আবার কার? শক্তিরও, ঠিক আছে? এবার দেখো শক্তি, এটা বলছি, শক্তিকে আমরা দুভাগে ভাগ করে থাকি, স্থিতিশক্তি আর গতিশক্তি। শক্তিকে আমরা দুভাগে ভাগ করে, একটা বললাম কি স্থিতিশক্তি, একটা কি বললাম? গতিশক্তি। স্থিতি মানে কি? কোনো বস্তু কোনো স্থির আছে, তখন সে বস্তুর যে শক্তি সেটা হচ্ছে স্থিতিশক্তি। আর গতিশক্তি মানে কি? কোনো বস্তু যখন গতিশীল অবস্থায় রয়েছে, মানে গতিবেগ রয়েছে, তখন সে বস্তুর শক্তি হচ্ছে গতিশক্তি, ঠিক আছে? নেক্সট কি টপিক আছে দেখো, ভরবেগ। ভরবেগকে লেখা হয় পি দিয়ে। পি সমান ভর ইন্টু বেগ। 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 এবার এই যে পি সমান ভর ইন্টু বেগ, পি মানে কি? ভরবেগ, তাহলে ভর ইন্টু বেগ হয়ে গেল। আরেকটা হয় পি সমান √2m, এটা লিখে রাখবে। পি সমান √2m। পি মানে হচ্ছে ভরবেগ, আর ই মানে গতিশক্তি, এম হচ্ছে ভর। পি ইজ ইকুয়াল টু √2mও হয়, ঠিক আছে? ক্ষমতার মাত্রাটা বলা হয়নি। ক্ষমতার মাত্রা কি হবে? ক্ষমতার মাত্রা হচ্ছে mL2T-3। এটা হচ্ছে ক্ষমতার মাত্রা, ঠিক আছে? ক্ষমতার মাত্রা কি হবে? mL2T-3 হবে ক্ষমতার মাত্রা। ওকে, তাহলে ভরবেগ বললাম আমি। ভরবেগ পর রয়েছে স্থিতিশক্তি। স্থিতিশক্তি কি? স্থিতিশক্তি হচ্ছে স্থির অবস্থায় বস্তুর শক্তি, সেটাই স্থিতিশক্তি। এবার স্থির শক্তি কি তোমার মনে হচ্ছে তো? দেখো তুমি যখন মাটিতে শুয়ে বসে আছো, তখন যদি তোমার ভূপৃষ্ঠ থেকে উচ্চতা দেখি কত, সেটা 0, তাই তোমার স্থিতিশক্তিও 0। এবার যেমন যেমন হয় তুমি একটু ওপরের দিকে উঠবে, তোমার কী হয়? ভূপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকবে। উচ্চতা বাড়ার সাথে সাথে তোমার স্থিতিশক্তিও বাড়তে থাকবে, ঠিক আছে? উচ্চতা বাড়ার সাথে সাথে কী হবে? স্থিতিশক্তির মানও বাড়তে থাকবে। এবার কি হচ্ছে? ক্ষমতার মাত্রা তো বলে দিলাম, mL2T-3। এবার বলছিলাম কি স্থিতিশক্তি। স্থিতিশক্তির যে রাশিমালা সেটা হচ্ছে mgh। mgh, এম হচ্ছে ভর, যে অভিকর্ষণ, এই হচ্ছে কি কত উচ্চতায় সেই বস্তুটা রয়েছে, সেটাই হচ্ছে তার এইচ, ঠিক আছে? mgh হচ্ছে কার? স্থিতিশক্তির। ওকে, যেমন ধরো তুমি কোনো বস্তুকে, ইটকে ধরো তুলে নিয়ে গিয়ে ছাদে রাখলে, একটা ইট, তাহলে কী করছো? তুমি একটা কাজ করলে, সেই কাজটাই কী বলতো? বস্তুর জন্য স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে বস্তুর মধ্যে, ঠিক আছে? বস্তুর জন্য সেটা স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে। নেক্সট আছে কি দেখো, গতিশক্তি। স্থিতিশক্তির পর কী আছে? গতিশক্তি। গতিশক্তি অবশ্যই কখন থাকবে? গতিশক্তি থাকার জন্য তো বস্তুর গতিবেগ থাকতে হবে, তো গতিশক্তি তারই থাকবে যে গতিবেগ থাকবে। সূত্র হচ্ছে 1/2 mv²। ভি মানে হচ্ছে গতিবেগ, এম মানে হচ্ছে ভর। গতিশক্তির কী মান? 1/2 mv², ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে, কি না, যখন কোনো বস্তুকে মানে ওপরের দিকে ছুড়ে দেওয়া হচ্ছে, বা কোনো বস্তুকে ওপর থেকে নিচের দিকে ছুড়ে দেওয়া হচ্ছে, তখন কী রকমের পরিবর্তন হয়?
কয়েকটা অঙ্ক করবো আমরা এখান থেকে লাস্টে, ভিডিওটা পুরোপুরি দেখবে, নাহলে কিন্তু অঙ্কগুলো মিস করে যাবে। হ্যাঁ, এবার দেখো, মনে করো তোমাদের একটা সিম্পল অঙ্ক আমি বলছি, হাফ এম ভি স্কোয়ার তোমরা জেনেই গেলে, হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি আর mgh হচ্ছে স্থিতিশক্তি, তাই তো। এবার দেখো, কোনো একটা বস্তুকে আমি সোজা ওপরের দিকে ছুড়ে দিলাম, ওপরের দিকে এই উচ্চতা পর্যন্ত গেল, উপরের দিকে কত উচ্চতা পর্যন্ত গেল, এই উচ্চতা পর্যন্ত। তাহলে যখন হাইয়েস্ট পজিশনে পৌঁছাবে সেই সময় কী হয়, বস্তুর গতিবেগ একবার শূন্য হয়ে যাবে। যখন বস্তুটা হাইয়েস্ট পজিশনে পৌঁছাবে বস্তুর গতিবেগ হয়ে যাবে শূন্য, ঠিক আছে। তার মানে হাইয়েস্ট পজিশনে যখন বস্তুটা থাকবে তখন তার স্থিতিশক্তি হবে ম্যাক্সিমাম। স্থিতিশক্তি কারণ লিখি ইপি, পোটেনশিয়াল এনার্জি উইল বি ম্যাক্সিমাম অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট, ঠিক আছে। আর গতিশক্তি মানে ই কে বা কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু জিরো, কারণ এখানে ভেলোসিটি সার্টেন টাইমের জন্য কী হবে বলতো, জিরো হয়ে যায়। তাহলে এখানে গতি বেগ যদি জিরো হয়ে যায়, গতিশক্তিও জিরো হয়ে যাবে। অর্থাৎ হাইয়েস্ট পজিশনে কী হবে, তার গতি শক্তি হবে জিরো এবং স্থিতি শক্তি হবে সর্বোচ্চ। আবার বস্তু যখন ধীরে ধীরে নিচের দিকে নামবে, ধীরে ধীরে যখন নিচের দিকে নামবে তখন কী হবে, তার গতিশক্তির মান আস্তে আস্তে বাড়বে, আর গতিশক্তির মান আস্তে আস্তে বাড়বে, আর স্থিতিশক্তির মান কী হবে, আস্তে আস্তে কমবে। স্থিতিশক্তি যেহেতু উচ্চতা কমছে, যখন বস্তু ধরো এখানে উঠলো, ওঠার পরে কী হবে, আবার নিচের দিকে নামবে, তো নিচের দিকে যেই নামতে লাগবে তখন কী হবে, বস্তুর গতিবেগ তো বাড়তে থাকবে, মানে গতিশক্তি ই কে আস্তে আস্তে বাড়বে। এবং বস্তু ক্ষেত্রে যে ইপি, কারণ যা দেখো যখন এখানে আছে বস্তুটা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কী হচ্ছে, কমে গেছে, তো উচ্চতা কমে গেলে কী হবে, বস্তুর স্থিতিতে কমে যাবে। তাহলে ইপি আস্তে আস্তে কমবে, ই কে আস্তে আস্তে বাড়বে। কখন, যখন বস্তুটা ওপর থেকে নিচের দিকে পড়ছে তখন, ঠিক আছে। কিন্তু যাত্রাপথের প্রতিটা বিন্দুতে কী হয়, স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল ধ্রুবক হয়। এবং বস্তুটা যখন মাটিতে পড়বে তার ঠিক আগের মুহূর্তে গতিবেগ মানে গতিশক্তি হয় সর্বাধিক, আর স্থিতিশক্তি হবে মিনিমাম। আর যখন মাটিতে পড়ে যাবে বস্তুটা তখন কী হবে, তার স্থিতিশক্তি জিরো হয়ে যাবে। আর যখন বস্তুটা ওপরের দিকে আমি ছুঁড়েছিলাম তখন বস্তুর স্থিতিশক্তি ধীরে ধীরে বাড়ছিল ওপর দিকে। ওপর দিকে গেলে কী হচ্ছে, ইপি বা স্থিতিশক্তি ধীরে ধীরে বাড়ছিল, আর ই কেটা আস্তে আস্তে কমতে কমতে ওপরে গিয়ে কী হয়েছিল, ভি এর মান জিরো হয়ে গেছিলো এবং গতিশক্তির মানও জিরো হয়ে গেছিলো। যদি তোমাকে বলা হয় যে স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফলকে কী বলা হয়, বলবে যান্ত্রিক শক্তি। স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফলকে আমি কী বলবো, যান্ত্রিক শক্তি বলবো। এবার এই যে যখন বস্তুটাকে আমি ওপর দিকে ছুড়ে দিয়েছিলাম, তখন যদি বলা হয় হাইয়েস্ট পজিশনে যান্ত্রিক শক্তি বলতে কী বোঝায়, যদি বলা হয় হাইয়েস্ট পজিশনে বস্তুর যান্ত্রিক শক্তি বলতে কী বোঝানো হয়, তুমি বলবে হাইয়েস্ট পজিশনে যান্ত্রিক শক্তি মানেই তার স্থিতিশক্তিটা, এবং লোয়েস্ট পজিশনে মানে মাটিতে পড়ার ঠিক আগের মুহূর্তে তার যে যান্ত্রিক শক্তি সেটা হচ্ছে তার গতিশক্তিটা, ঠিক আছে। আর মাঝের যে কোনো বিন্দুতে কী হয়, স্থিতিশক্তি গতিশক্তির মান বা যোগফলটা সমষ্টিটা সবসময় ধ্রুবক থাকবে, ঠিক আছে। এই কনসেপ্টটা খুব জরুরি, আর তোমাদের পরীক্ষায় আগেও এখান থেকে কোশ্চেন এসছে, আবারও কোশ্চেন আসার পসিবিলিটি রয়েছে। সো এই জিনিসগুলো কিন্তু ভালো করে করে দেখে যাবে, ঠিক আছে, বারবার করে দেখবে এই জিনিসগুলোতে, ভুলে না যাও। ওকে, চলো একটা সিম্পল তোমাদের আমি অঙ্ক দিচ্ছি, করে দেখাও দেখি। 60 নিউটন বল বস্তুতে প্রয়োগ করার ফলে লম্ব দিকে সরণ হলো, বস্তুর সরণ হয়েছে লম্ব দিকে, বস্তুটা লম্ব দিকে সরে গেছে কত, 2.5 মিটার। তাহলে বস্তুর এক্ষেত্রে কৃতকার্যের মান কত, কৃতকার্য কি, বল ইন্টু সরণ, তাহলে 60 × 2.5 উত্তর। কিন্তু কী বলছে, লম্ব দিকে, আর লম্ব দিকে মানে কী হবে, কৃতকার্যের মান কত হয়ে যাবে, কৃতকার্যের মান 0 হয়ে যাবে, ঠিক আছে, কৃতকার্যের মান কত হবে, 0 হয়ে যাবে, অপশন নেই এখানে। তো যাই হোক, অঙ্কটা আশা করি তোমরা পেরেছো। নেক্সট দেখো শুরু হবে কি, শব্দ। নেক্সট চ্যাপ্টার হচ্ছে শব্দ, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার আমরা পড়বো কি, শব্দ। প্রথমত শব্দ কি সেটা তোমরা জেনে নাও। শব্দ মানে মনে করো কোনো কম্পমান বস্তু আছে, মানে কোনো একটা কম্পনশীল বস্তু, ঠিক আছে, সেখান থেকে যে শক্তি তরঙ্গের আকারে স্থিতিস্থাপক জড় মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হবে তাকে আমরা বলবো কি, এবং সেটা অবশ্যই বিশেষ একটা অনুভূতি, শ্রবণ অনুভূতি জাগাবে, সেটাকে আমরা বলবো শব্দ, ঠিক আছে। প্রত্যেক কম্পমান বস্তুই কিন্তু শব্দের উৎস। শব্দের উৎস হচ্ছে কম্পমান বস্তু, কম্পন ছাড়া শব্দ উৎপন্ন হবে না, ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট হচ্ছে শব্দকে আমি বললাম কি, তরঙ্গ। শব্দ হচ্ছে একটা তরঙ্গ, কিন্তু কী প্রকারের তরঙ্গ, মনে রাখবে শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ কেমন তরঙ্গ, শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ যখন কোনো জড় মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হয় তখন ঘনীভবন এবং তনুভবনের সৃষ্টি হয়, ঠিক আছে। কী সৃষ্টি হয়, ঘনীভবন এবং তনুভবন। ঘনীভবন এবং তনুভবন সৃষ্টির মাধ্যমে শব্দ কিন্তু স্থিতিস্থাপক জড় মাধ্যমের মধ্যে দিয়ে এগিয়ে যায়, ঠিক আছে। শব্দ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবার শব্দের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আগে পড়ে নিই। শব্দ যেহেতু তরঙ্গ, তাই তরঙ্গ মানে তার একটা কি থাকবে, কম্পাঙ্ক থাকবে। শব্দের একটা কম্পাঙ্ক রয়েছে, কম্পাঙ্ক থাকবে, আর কি থাকবে, পর্যায়কাল থাকবে।
কম্পাঙ্ক থাকবে, পর্যায়কাল থাকবে, তারপর কি বিস্তার থাকবে, তরঙ্গ বেগ থাকবে, তাই তো, তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, সমস্ত কিছুই প্রেজেন্ট থাকবে। এবার পর্যায়কালটা কি? সবার প্রথম আমরা পর্যায়কাল বা টিটা জানি। টি মানে টাইম পিরিয়ড বা পর্যায়কাল। পর্যায়কাল বলতে কম্পনরত একটি বস্তু একবার পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে আমরা বলি পর্যায়কাল বা টাইম পিরিয়ড। তো এই যে টাইম পিরিয়ড মানে কি পূর্ণ কম্পনের জন্য প্রয়োজনীয় সময়। পর্যায়কালকে আমরা সেকেন্ড দিয়েই মাপি। কী দিয়ে মাপবো আমরা? পর্যায়কালকে সেকেন্ড দিয়ে। এবং ঠিক এর উল্টো ঘটনা 1/t, 1 পর্যায়কাল মানে কম্পাঙ্ক বা এন, মানে একক সময় যে কটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়, সেটাকে আমরা কি বলবো? কম্পাঙ্ক বলবো। কম্পাঙ্কের একক হচ্ছে পার সেকেন্ড, ঠিক আছে? সাইকেলস পার সেকেন্ডও বলা হয়। কি বলা হয়? সাইকেলস পার সেকেন্ড, বা হার্জও বলা হয়। এই জেড দিয়ে ডিনোট করা হয় হার্জ। কম্পাঙ্ক এন সমান আমরা লিখবো 1/t, বা টি পর্যায়কাল সমান আমরা 1/nও লিখতে পারি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এই দুটো সম্পর্ক তোমরা মনে রাখবে, ওকে? যেমন ধরো কোনো বস্তুর বা কোনো কণার পর্যায়কাল মনে করো 5 সেকেন্ড, পর্যায়কাল কত? 5 সেকেন্ড, তাহলে কম্পাঙ্ক কত হবে? এন সমান হবে 1/5, এরকম, ঠিক আছে? এরকমভাবে চলবে। নেক্সট কী বলবো দেখি, আর কি বৈশিষ্ট্য বললাম? তরঙ্গ বেগ বলেছি, তরঙ্গ বেগ। এবার বেগ মানে তোমরা জানো দূরত্ব বাই সময়, তাহলে একক সময়ে তরঙ্গ দ্বারা, ঠিক আছে, একক সময়ে বা একক সেকেন্ডে তরঙ্গ মাধ্যমের মধ্যে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো কি? তরঙ্গ বেগ। আর বেগের যা একক হয় তাই হবে, ঠিক আছে? তারপর রয়েছে কি দেখো এখানে শ্রুতিগোচর শব্দ, শ্রবণেত্তর শব্দ। এটা শ্রবণেত্তর হয়তো এটা মিস হয়ে গেছে। শ্রবণেত্তর শব্দ আর শ্রবণোত্তর শব্দ, এই 3 রকমের শব্দের যে রেঞ্জ সেইটা তোমাদের কিন্তু এখানে জানতে হবে, ঠিক আছে? প্রথমেই রয়েছে কি এখানে শ্রুতিগোচর শব্দ, মানে যে শব্দটা আমরা শুনতে পাই। শ্রুতিগোচর মানে কি? যেগুলো আমাদের কানে শ্রবণ অনুভূতি সৃষ্টি করবে সেগুলোকে আমরা বলবো শ্রুতিগোচর শব্দ। এদের নির্দিষ্ট না কম্পাঙ্ক রয়েছে, ঠিক আছে? যে কম্পাঙ্কের মধ্যে কিন্তু এগুলো থাকে। যেমন যদি শ্রুতিগোচর বলি, শ্রুতিগোচর শব্দের মানে যে রেঞ্জ, সেটা কম্পাঙ্কের রেঞ্জ, সেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্জ। 20 থেকে 20,000 হার্জের মধ্যে যদি সেই কম্পাঙ্কটা থাকে তাহলে সেটা শ্রবণ অনুভূতি সৃষ্টি করবে আমাদের ক্ষেত্রে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি শ্রবণেত্তর শব্দ, নয়কারে পরে তয়তো লাগিয়ে নেবে, ঠিক আছে? শ্রবণেত্তর শব্দ বা শব্দেতর শব্দ বলে এটাকে, শব্দেতর শব্দ, ঠিক আছে? বা ইনফ্রাসনিকও বলে, ইনফ্রাসনিক, ঠিক আছে? ইংলিশও চলে আসতে পারে, নামটা জেনে রাখবে, ইনফ্রাসনিক সাউন্ড। এদের কম্পাঙ্ক কী বলতো? এদের কম্পাঙ্ক হচ্ছে 20 হার্জের কম, 20 হার্জের থেকে কম, সেটা বলবো শ্রবণেত্তর বা শব্দেতর বা ইনফ্রাসনিক সাউন্ড। এবার ইনফ্রাসনিক কোনগুলো? ইনফ্রাসনিক সাউন্ড মনে করো হাতি, তিমি, ঠিক আছে, তিমি মাছ, এরা কী করে? এই প্রাণীগুলো শব্দেতর সৃষ্টি করেই নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে, ঠিক আছে? এই শব্দের মাধ্যমে তারা কী করে? নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। তার সাথে যদি আমি আরও বলি শব্দেতর শব্দ, যেমন ধরো মানুষের হৃৎপিণ্ডের শব্দ, এটাও কিন্তু শব্দেতর শব্দের মধ্যে পড়বে। মানুষের হৃৎপিণ্ডের শব্দ, এটাও কিন্তু ইনফ্রাসনিক সাউন্ডের মধ্যেই পড়বে, ঠিক আছে? তারপর রয়েছে কি দেখো এখানে শ্রবণোত্তর শব্দ বা শব্দোত্তর শব্দ বলে এটাকে, শ্রবণোত্তর শব্দ বা শব্দোত্তর শব্দ, ঠিক আছে? শব্দোত্তর, শ্রবণোত্তর বা আলট্রাসনিক যদি বলে, আলট্রাসনিক, এই 3টে জিনিস আবার একই, ঠিক আছে? আলট্রাসনিক। তো এটা কি? এটা অবশ্যই 20,000 হার্জ, এর থেকে হবে বেশি। শ্রবণোত্তর শব্দের কম্পাঙ্ক হবে 20,000 হার্জের থেকে বেশি, সেটা কিন্তু শব্দোত্তর বা শ্রবণোত্তর শব্দের মধ্যে পড়বে। যেমন মনে করো ডলফিন, ঠিক আছে? ডলফিন, তারপরে বাদুড়, এরা কিন্তু শব্দোত্তর মানে তরঙ্গ সৃষ্টি করতে পারে, ঠিক আছে? যেটা কিন্তু ওরা সেটা আবার রিটার্ন যখন আসে প্রতিফলিত ওরা শুনতে পায়, বুঝতে পারলে? আর শ্রুতিগোচর শব্দ কোনগুলো? যেমন আমরা কথা বলছি, ট্রেন চলছে, হাততালির শব্দ, এগুলো সব কী হবে? শ্রুতিগোচর শব্দের মধ্যে পড়বে, ঠিক আছে? নেক্সট কী আছে দেখো, নেক্সটে আছে সুর ও স্বর, একদম মোস্ট ইম্পর্ট্যান্ট বলতে পারো, শব্দ চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, সেটা হচ্ছে এই সুর ও স্বর, ঠিক আছে?
তাহলে প্রথমে সুরটা বলি, তারপরে স্বর বলবো। সুর মানে কি? সুর মানে হচ্ছে একটি মাত্র নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট, ঠিক আছে, বা একমাত্রিক শব্দ, একটি মাত্র কম্পাঙ্ক থাকবে, সেটা হবে সুর। আর যদি বলি স্বর, তাহলে একাধিক কম্পাঙ্ক থাকবে। স্বর মানে হচ্ছে কী বলতো, একাধিক কম্পাঙ্কের সমন্বয়, মানে একাধিক কম্পাঙ্কযুক্ত শব্দের সমন্বয়ে গঠিত, মানে ভিন্ন ভিন্ন সুর, অনেকগুলো সুর মিলে একটা স্বর তৈরি হবে। বুঝতে পারলে তো? এবার এখানে কিছু জিনিস রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষায় আগেও এসছে, এবারও আসার চান্স আছে। এটা হচ্ছে দেখো, মূল সুর, উপসুর, সমমেল আর অষ্টক। মূল সুর, উপসুর, সমমেল আর অষ্টক। আমি কতগুলো কম্পাঙ্ক যদি এখানে আমি লিখি, মনে করো লিখলাম 256, ছোটো ছোটো লিখি, ঠিক আছে। প্রথমে 25 হার্জ লিখলাম, 10 হার্জ লিখলাম, 20 হার্জ লিখলাম, তারপরে মনে করো 32 হার্জ লিখলাম, তারপরে মনে করো আরও লিখি, যেমন ধরো 40 হার্জ লিখলাম, ঠিক আছে। এই কটা কম্পাঙ্ক আমি লিখলাম। তো এর মধ্যে তোমাকে বলবে, বলো এর মধ্যে মূল সুর কোনটা, উপসুর কোনটা, সমমেল কোনটা আর অষ্টক কোনটা। মনে রাখবে, যতগুলো কম্পাঙ্ক তোমাকে এখানে দেওয়া রয়েছে তার মধ্যে সব থেকে যেটা কম, যেটা লোয়েস্ট কম্পাঙ্ক, সেটা হচ্ছে তোমার কী বলতো, মূল সুর। সেটা হচ্ছে মূল সুর। এখানে লোয়েস্ট দেখো কোনটা, লোয়েস্ট হচ্ছে 10, তাহলে 10টা এখানে হচ্ছে মূল সুর, ঠিক আছে। এবং মূল সুর ছাড়া বাকি যা আছে, মূল সুর ছাড়া 25, 20, 32, 40, 50, 65 যাই থাকুক না কেন, সব হয়ে যাবে কী বলতো, উপসুর। সব কিসের মধ্যে পড়বে, উপসুর। তাহলে মূল সুর হচ্ছে লোয়েস্ট কম্পাঙ্ক এটা, ঠিক আছে, লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। উপসুর মানে হচ্ছে এটা উপসুর হবে, ঠিক আছে, একটু স্পেলিং মিস্টেক হয়েছে। উপসুর মানে কি, মূল সুর ছাড়া বাকি সব কটা হচ্ছে উপসুর। তারপর আছে দেখো এখানে সমমেল। সমমেল মানে কি বলতো, গুণিতক। সমমেল মানে কি হবে, গুণিতক হবে। সমমেল বলতে কি হবে, গুণিতক হবে। তাহলে গুণিতক মানে কি, গুণিতক মানে ধরো 10 লিখেছিলাম, তারপরে ওখানে 20 ছিল, 30 আছে, ঠিক আছে, কম্পাঙ্ক হিসেবে। মনে করো 45 আছে, মনে করো 62 আছে। তো এখানে দেখো 10টা কি, মূল সুর, মূল সুর। তো বাকি সবগুলো কি বললাম, উপসুর। কিন্তু দেখো এই 10-এর গুণিতক 20, 10-এর আবার গুণিতক 30, তাই না? তাহলে এই যে গুণিতকগুলো পাচ্ছি, গুণিতকগুলো যেগুলো পাচ্ছি সেগুলোকে আমরা বলবো সমমেল। গুণিতকগুলো কি বলবো, সমমেল। সমমেল মানে মূল সুরের সরল গুণিতক। সমমেল কথাটার অর্থই হচ্ছে মূল সুরের সরল গুণিতক। মূল সুরের সরল গুণিতক হচ্ছে সমমেল। মূল সুরের সরল গুণিতক, ঠিক আছে, সেটা হচ্ছে সমমেল। এবার দেখো মূল সুরের সরল গুণিতক বললাম, মনে করো একটা খুব পরীক্ষা আছে, 256 আসে, 512 থাকে, তারপর হচ্ছে তোমার 768, তারপরে 480 এরকম থাকে, ঠিক আছে, 620। তো এর মধ্যে দেখো মূল সুর কোনটা, মূল সুর হচ্ছে 256, কারণ এটা লোয়েস্ট। 512, 620, 768, 480 এগুলো সব কি, এগুলো সব হচ্ছে তোমার উপসুরের মধ্যে পড়বে। এবার সমমেল কোনটা, এখানে দেখো সমমেল হচ্ছে, দেখো 512 একটা সমমেল হবে, 512 হচ্ছে দ্বিতীয় সমমেল। হ্যাঁ, 512 হচ্ছে দ্বিতীয় সমমেল। এবার দেখো আর কোনটা হচ্ছে, দেখো 768 কিন্তু তৃতীয় সমমেল। সমমেল মানে কি, গুণিতক, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ যদি থাকে তাহলে সেগুলো সমমেল হবে। আর এখানে যে অষ্টক, অষ্টকটা আবার খুব ইম্পর্টেন্ট। অষ্টক মানে যেটা ডবল, সেটাকে আমরা অষ্টক বলি, ঠিক আছে। অষ্টক মানে কি, ডবল যেটা, ধরো 5 হার্জ আছে, তারপরে 8 হার্জ আছে, আর মনে করো 10 হার্জ আছে। তাহলে লোয়েস্ট কোনটা, 5 হার্জ, তাহলে 5টা হচ্ছে কি, মূল সুর। তার ডবল কোনটা, 10, তাহলে 10টা হচ্ছে এখানে কি বলতো, অষ্টক। 10টা হচ্ছে কি, অষ্টক। অষ্টক মানে মূল সুরের দ্বিগুণটা অষ্টক হয়। বুঝতে পারলে? আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। যদি আসে তোমরা ইজিলি করতে পারবে, ঠিক আছে। নেক্সট আছে দেখো কম্পাঙ্ক। কম্পাঙ্ক তোমাদের আমি একটু আগে বলেই দিলাম। কম্পাঙ্ক মানে কি, একক সময়ে পূর্ণ কম্পনের সংখ্যা, সেটাই হচ্ছে কম্পাঙ্ক। 1/t সাইকেলস পার সেকেন্ড বা হার, যেটাকে আমরা বলে থাকি। নেক্সট কী আছে, তরঙ্গ বেগ, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। কি সম্পর্ক, ভি সমান এন ল্যামডা, যেখানে ভি হচ্ছে তরঙ্গ বেগ, এন হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে এই তিনটে সম্পর্ক, মানে এই যে সম্পর্ক, এখান থেকে কিন্তু ম্যাথ হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা এখান থেকে আমি করিয়ে দিই, বাকিগুলো তোমরা বই থেকে করতে পারো, তাহলে তোমাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে ভালো করে। মনে করো একটা সিম্পল অঙ্ক দিচ্ছি, মনে করো 1.7 মিটার তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করছে একটা সুরশলা কাছে। 1.7 মিটার তরঙ্গ দৈর্ঘ্য মানে লামডা, লামডাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি, মিটার হচ্ছে তার একক, ঠিক আছে। এবং গতিবেগ হচ্ছে 340 মিটার পার সেকেন্ড, বায়ুতে তার গতিবেগ 340 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে তুমি বলো যে কম্পাঙ্ক কত হবে, কম্পাঙ্ক এন এর মান বের করে বলো। একটু আগে আমরা সূত্র দেখলাম কি, ভি সমান এন ল্যামডা দেখলাম, তো তাহলে লিখি ভি সমান এন ল্যামডা। বের করতে হবে কি, কম্পাঙ্ক, এন সমান কী হবে, ভি বাই ল্যামডা। ভি কত ছিল, ভি এর মান ছিল হচ্ছে তোমার 340 দিয়েছিলাম আমি, বাই হচ্ছে ল্যামডার মান কত দিয়েছিলাম 1.7। তাহলে পয়েন্টটা তুললে ওপরে যেটা জিরো বসবে, 17 দুগুণে 34 মানে 200। তাহলে এখানে যে কম্পাঙ্ক সেটা বেরোবে কত বলতো, 200 হার্জ, ঠিক আছে। এই ধরনের অঙ্কগুলো ছোটো ছোটো অঙ্কগুলোই আসে, বেশি বড় তো তোমাদের আসে না। তো এই ধরনের অঙ্কগুলো দেখবে।
তারপরে আর দেখে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, শব্দের তীব্রতা মাপা হয় ডেসিবেল এককে। মনে রাখবে, শব্দের তীব্রতা মাপা হয় কোন এককে? শব্দের তীব্রতা মাপা হয় ডেসিবেল এককে। ঠিক আছে, কোন এককে? ডেসিবেল এককে শব্দের তীব্রতা মাপা হয়। শব্দের তীব্রতা মাপা হয় কোন এককে বললাম? ডেসিবেল এককে। তো তোমাকে আসতে পারে পরীক্ষায় যে তীব্রতার মাত্রা কি, ডেসিবেলটা তো একক বললাম তাই না, তীব্রতার মাত্রা কি? তো তীব্রতার মাত্রা হচ্ছে MT-3। মনে রাখবে, শব্দের তীব্রতার যে মাত্রা সেটা হচ্ছে MT-3। ঠিক আছে, এখান থেকে আমি তোমাদের ছোটোবেলা একটা অঙ্ক করিয়ে দিই, আর একটা এই ধরনের অঙ্ক কিন্তু আসার পসিবিলিটি রয়েছে। কি আছে দেখো, একটি পাহাড়ের সামনে থেকে 850 মিটার দূরত্বে দাঁড়িয়ে একজন লোক বন্দুক থেকে গুলি ছুড়ে 5 সেকেন্ড পরে তার প্রতিধ্বনি শুনতে পেল। বায়ুতে শব্দের বেগ কত? দেখো, প্রতিধ্বনি শুনতে পাচ্ছে মানে কি? যখন একটা শব্দ তুমি শুনতে পাচ্ছ, মানে প্রতিধ্বনি শুনছো মানে কি? এখানে ধরো ব্যক্তিটা আছে, ও শব্দ সৃষ্টি করলো, এখানে প্রতিফলক আছে, ঠিক আছে, শব্দটা এখানে গেল, এখান থেকে আবার ফিরে এলো, তারপরে তো সে শব্দটা শুনতে পাবে তাই না? তো এই ডিস্টেন্সটা বলছে 850 মিটার। ঠিক আছে, তাহলে শব্দ কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে? শব্দ ট্রাভেল করবে ডবল ডিস্টেন্স, কারণ শব্দ একবার যাবে আবার রিটার্ন আসবে, তাই তো? তো 850 প্লাস 850 টোটাল যেখানে ডিস্টেন্স কভার করছে সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে 1700। 850 প্লাস 850 কত হবে? ডিস্টেন্স কভার্ড বাই দ্য সাউন্ড ইজ 1700। ঠিক আছে, মিটার। এবার আমরা জানি কি ভি সমান এন ল্যামডা, তাই তো? ভি সমান এন ল্যামডাতে কিন্তু এটা হবে না, কারণটা আমরা এস ইকুয়াল টু ভিটি দিয়ে করবো। এস ইকুয়াল টু ভিটি। এস মানে কি? অতিক্রান্ত দূরত্ব কত ছিল? 1700 বেরিয়েছিল। আর ভি এর মানে আমরা জানি না, বাইরে শব্দবেগ বের করবো, ইন্টু টি হচ্ছে 5 সেকেন্ড পর শুনতে পেয়েছি, তাহলে এখানে 5 হবে। 5 সেকেন্ড পর শুনতে পেয়েছি তাহলে 5, তাহলে 5 দিয়ে কাটাকুটি করে দিই আমরা। 5 3 15, 5 5 হচ্ছে 5 3 15, 5 6 30 আর 0, সরি 5 5 হচ্ছে 5 3 15 মানে 2, 5 4 20 আর 0 মানে 340 হচ্ছে। তাহলে শব্দের যে বেগ সেটা কত হবে? 340 মিটার পার সেকেন্ড বেরোবে। কত বেরোবে? 340 মিটার পার সেকেন্ড হবে বায়ুতে শব্দের বেগটা। তাহলে এই ধরনের অঙ্ক তোমরা করে রাখবে, একটা আমি করে দিলাম, তোমরা যদি আরও এরকম পাও তো সেগুলো তোমরা সলভ করতে পারো বাড়িতে। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টার দেখো কিসের রয়েছে। নেক্সট চ্যাপ্টার আরেকটা জিনিস এখান থেকে বলে দিই। এখানে দেখো আরেকটা অঙ্ক দিয়েছি কি, 50 হার্জ ও 100 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট দুটি সুরশলাকা কম্পনশীল অবস্থায় জলের পৃষ্ঠ স্পর্শ করলে যথাক্রমে 0.6 সেমি আর 0.36 সেমি তরঙ্গ সৃষ্টি হয়। এদের বেগের তুলনা করতে বলছে তোমাকে। দেখো, বেগ ভি সমান আমরা জানি কি এন ল্যামডা, তাই তো? তাহলে V1 ধরলাম, এটাকে নিচে V2 করলাম, এটাকে N1 ধরলাম, ল্যামডা 1 করলাম, N2 ধরলাম, ল্যামডা 2 করলাম। V1 বাই V2 তোমাকে বের করতে বলেছে, তাহলে কিচ্ছু করা দরকার নেই ওখানে। এর মানে কম্পাঙ্ক, প্রথমটার কম্পাঙ্ক কত? 50, ল্যামডা 1 মানে এটার, এর কত? 0.6, এর হচ্ছে 0.6 বাই N2 কত? 100, আর ল্যামডা 2 কত? 0.36। এই হয়ে গেল। পয়েন্ট তুললে ওপরে তুমি একটা 100 পাবে, ওপরে 100 নিচে 100 কেটে যাবে। এই পয়েন্টটা তুললে তুমি একটা নিচে 10 পাবে, 10-এর 0 50-এর 0 কেটে যাবে। পেলে তুমি কত? 6 দিয়ে কাটো, 6 6 36। তাহলে আলটিমেটলি তোমার আনসার কী আসবে? 5/6। ঠিক আছে, তাহলে বেগের যে অনুপাত সেটা কত হবে? 5/6 হবে এখানে বেগের অনুপাতটা। ঠিক আছে, আরেকটা জিনিস সবথেকে থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সোনার। সোনারের ফুল ফর্ম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সোনারের ফুল ফর্ম কি? এসও দিয়ে সাউন্ড, নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। ঠিক আছে, কি করা হয়? জলের অভ্যন্তরে কোনো জিনিসের অনুসন্ধান করতে কি করা হয়? এই সোনারটা ইউজ করা হয়। ঠিক আছে, সোনার, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। যেখানে কি তরঙ্গ ব্যবহার করা হতো? শব্দোত্তর তরঙ্গ। ঠিক আছে, শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করা হয়, মানে আলট্রাসনিক। যেটা একটা জিনিস যেটা বলে দেবো তোমাদের, আমি জিনিসটা লিখে নেবে, নোট করে নেবে, খুব ইম্পর্টেন্ট। শব্দ কিন্তু কখনো জড় মাধ্যমের, মানে শব্দ কখনো শূন্য মাধ্যমে প্রবাহিত হতে পারে না। বায়ু শূন্য স্থানে শব্দ কখনো প্রবাহিত করতে পারবে না। শূন্য স্থানের মধ্যে দিয়ে শব্দ তরঙ্গের কিন্তু যেটা শব্দ তরঙ্গ পরিবহন হবে না। ঠিক আছে, শব্দ পরিবাহিত হওয়ার জন্য সবসময় একটা মাধ্যমের প্রয়োজন, যে কোনো জড়মাধ্যম লাগবে, হয় কঠিন লাগবে, নয় তরল লাগবে, নয় গ্যাস লাগবে। এবার শব্দের যে গতিবেগ, সব থেকে বেশি হয় কঠিনে, তারপরে হয় তরলে, আর গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সব থেকে কম হয়, আর শূন্য মাধ্যমে শব্দের বেগ 0 হয়। ঠিক আছে, এই জিনিসটা তোমরা নোট করে লিখে রাখবে, ইম্পর্টেন্ট জিনিস, আসার মতো জিনিস। ঠিক আছে, তারপরে দেখো পরের চ্যাপ্টার কি শুরু হচ্ছে? বল ও গতি।
বল ও গতি তো মানে বল ও গতি থেকে তো কোশ্চেন থাকবেই, বল ও গতি যে স্কিপ করবে সে ভেবে নাও পরীক্ষায় 1 নয় 2 নম্বর এমনিতে স্কিপ করে গেছো, বাকি এবার কি কমন পাবে না পাবে সেটা পরের ব্যাপার, কিন্তু নাম্বার তুমি এমনিতে স্কিপ করে গেছো। তো বল ও গতির মধ্যে আমাদের অনেক কিছু পড়ার আছে। বল ও গতির মধ্যে দিয়ে প্রথমে তোমাকে পড়তে হবে স্থিতি আর গতি। স্থিতি মানে যদি কোনো বস্তু স্থির অবস্থায় আছে তাহলে তার অবস্থাকে বলবো স্থিতি, যদি কোনো বস্তু গতিশীল অবস্থায় রয়েছে তাহলে তার অবস্থাকে আমরা বলবো গতি বলবো, ঠিক আছে। এবার জাড্য কি, জাড্য মনে রাখবে যে বস্তুর ভর যত বেশি হবে জাড্য তত বেশি হবে, ভর যত বেশি জাড্য তত বেশি হবে, ঠিক আছে। ভরই হলো বস্তুর জাড্যতার পরিমাপক বা জড়তার পরিমাপক, ওকে। নেক্সট কী রয়েছে দেখো, গতির প্রকারভেদ। গতির প্রকারভেদ, গতি বিভিন্ন রকমের হয়, তাই তো, সেই গতির প্রকারভেদগুলো এখানে পড়তে হবে। গতির প্রকারের মধ্যে প্রথমেই আমরা যে গতি পড়বো সেটা হচ্ছে চলন গতি। কী গতি পড়বো? চলন। চলন মানে কোনো বস্তু যদি সরল রেখায় চলে, যেমন তুমি সরল রেখায় হাঁটছো ধরো, তাহলে তোমার সেই গতিটা হবে চলন গতি, ঠিক আছে। কী গতি হবে? চলন গতি। নেক্সট হচ্ছে ঘূর্ণন বা আবর্ত গতি। চলন গতির পর নেক্সট হচ্ছে ঘূর্ণন বা আবর্ত গতি। ঘূর্ণন বা আবর্ত গতি কী মানে হচ্ছে কোনো বস্তু যদি নিজের অক্ষে চারিদিকে ঘোরে, ঠিক আছে, কোনো বস্তু যদি নিজের অক্ষে চারিদিকে ঘুরছে তাহলে সেটাকে আমরা বলবো কী বলতো? ঘূর্ণন গতি। যেমন ধরো লাট্টুর গতি, লাট্টু কেমন ঘোরে? নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, তাহলে সেটা হচ্ছে কী বলতো? লাট্টুর গতি হচ্ছে ঘূর্ণন গতি, ঠিক আছে, লাট্টুর গতি ঘূর্ণন গতি। নেক্সট রয়েছে বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি, এবার বৃত্তীয় গতিটা কি? বৃত্তীয় গতি মানে হচ্ছে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে আমি ঘুরবো, ধরো এখানে একটা বিন্দু রয়েছে, এই বিন্দুকে কেন্দ্র করে আমি চারপাশে ঘুরছি, তাহলে আমার যে গতিটা হবে বৃত্তাকার বরাবর ঘুরছি তো, তাহলে এটা গতিটা হবে বৃত্তীয় গতি। যেমন ধরো সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর যে গতি হয় বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের যে গতি হয়, সেই গতিগুলো কিন্তু বৃত্তীয় গতির মধ্যে পড়বে, ঠিক আছে। লাট্টুর গতি বললে তোমরা ঘূর্ণন গতি মনে রাখবে, আর যদি সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর যে গতি বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের যে গতি সেটা মনে রাখবে বৃত্তীয় গতি, ওকে। নেক্সট একটা আছে মিশ্র গতি। একটা রয়েছে কী বলতো? মিশ্র গতি। মিশ্র গতি বলতে এই মিশ্র গতিতে কী থাকবে বলতো? চলন গতিও থাকবে আবার ঘূর্ণন গতিও থাকবে, চলনও থাকবে ঘূর্ণনও থাকবে। যেমন ধরো সাইকেল চালানো, যখন আমরা সাইকেল চালালে কী হয়, সাইকেলটা সরলরেখা বরাবর চলে, আবার চাকাটা কী হয়, গোল গোল এভাবে ঘুরতে থাকে, তার মানে চলন গতিও থাকে আবার কী থাকছে ওখানে, ঘূর্ণন গতিও প্রেজেন্ট থাকছে, তাই এটা কিন্তু মিশ্র গতি বলা হয়, ওকে। নেক্সট দেখো এখানে কী রয়েছে দেখো, দূরত্ব আর সরণ। দূরত্ব আর সরণ জিনিস দুটো মানে পুরোপুরি কনসেপ্টটা কিন্তু আলাদা। দূরত্ব বলতে তুমি ধরো এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলে তোমাকে 5 মিটার দূরত্ব যেতে হলো বা 50 মিটার দূরত্ব যেতে হলো, তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব 50, ঠিক আছে। এই দূরত্বটা তুমি এইভাবে সোজাসুজি চলে যেতে পারো, তুমি চাইলে এইভাবে ঘুরে ঘুরেও যেতে পারো, তুমি চাইলে এইখান দিয়ে ঘুরেও যেতে পারো, তুমি চাইলে এখান দিয়ে এরমভাবে ঘুরেও যেতে পারো, তাই তো। তো সেক্ষেত্রে তোমার অতিক্রান্ত দূরত্বের মান কী হচ্ছে, চেঞ্জ হতে পারে, তুমি সোজাসুজি যেতে পারো। এখান থেকে এটার যে মিনিমাম ডিস্ট্যান্সটা, ঠিক আছে, সরল রৈখিক যে ডিস্ট্যান্স সেটা 50 মিটার, সোজাসুজি গেলে তুমি 50-ই অতিক্রম করলে, তোমার ইচ্ছে হলো তুমি সোজাসুজি যাবে না, তুমি ঘুরে ফিরে তারপর তুমি বিভিন্ন যাবে, একবার ইচ্ছে এদিকে গেলে, একবার ইচ্ছে এদিকে 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 করতে করতে তারপর তুমি বিতে গেলে। তার মানে কি তুমি যে দূরত্ব অতিক্রম করছো সেটা কি মোর দ্যান 50 মিটার্স, তার মানে কি অতিক্রান্ত দূরত্বের মান তুমি যে দূরত্বটা অতিক্রম করছো তার উপরেই শুধুমাত্র ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এখানে ডাইরেকশানের কোনো ব্যাপার নেই, ওকে। আর অতিক্রান্ত দূরত্ব কী হবে, মিটার এককে আমরা প্রকাশ করবো, হয় মিটার বা সেমি এককে। অতিক্রান্ত দূরত্ব একটা স্কেলার রাশি, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো সরণ। এবার সরণ কিন্তু একটা ভেক্টর রাশি, আর ভেক্টর মানেই তার একটা অভিমুখ থাকবে, ভেক্টর মাত্রই কী থাকবে, একটা অভিমুখ, তোমাকে সবসময় দিক মেনশন করতে হবে, ঠিক আছে। আর সরণ মানে কী বলতো, দুটো বিন্দুর মধ্যে সরল রৈখিক যে ন্যূনতম দূরত্ব, দুটো বিন্দুর মধ্যে সরল রৈখিক ন্যূনতম দূরত্ব, সেটা হচ্ছে সরণ। আর সরণ বলতে কি নির্দিষ্ট দিকে অবশ্যই, ঠিক আছে, সরণ মানে নির্দিষ্ট দিকে। এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে যদি বলা হয় তোমার সরণ কত, তাহলে হবে 50 মিটার, কারণ আমি এটাকে 50 ধরেছিলাম। এবার তুমি গেছো এইভাবে 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 আর এইভাবে, তারপরে তুমি বিদে এসছো, তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব কোনটা, অতিক্রান্ত দূরত্ব তোমার এইগুলো, তাই তো, এগুলো সব যোগ করতে হবে তার অতিক্রান্ত দূরত্ব, সেটা তোমার 200 হতে পারে, 300 হতে পারে, 500 হতে পারে, কিন্তু সরণ তোমার 50ই হবে, ঠিক আছে। সরণ মানে দুটো বিন্দুর মধ্যে সরলরৈখিক ন্যূনতম দূরত্ব। তার মানে কী বুঝতে পারলাম, দূরত্ব কিন্তু শূন্য হতে পারে না কখনো, দূরত্ব কিন্তু কখনো শূন্য হয় না, কিন্তু তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে গিয়ে আবার বি বিন্দু থেকে এ বিন্দুতে চলে এলে,
ঠিক আছে, এটা ছিল এক্স, এটাও ছিল এক্স, তাহলে এক্স এক্স 2x তুমি গেলে আর এলে মোট, তাহলে অতিক্রান্ত দূরত্ব তোমার 2x, কিন্তু তোমার স্মরণ যেহেতু তুমি আবার প্রাথমিক বিন্দুতে চলে এসছো, তাহলে স্মরণ হয়ে তোমার 0। ঠিক আছে, যদি কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে তুমি পুনরায় সেই বিন্দুতে চলে আসো, তাহলে তোমার স্মরণ শূন্য হয়ে যাবে। স্মরণের মান শূন্য হতে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্বের মান কখনো শূন্য হয় না। ওকে, আর স্মরণের মান, স্মরণ হয় অতিক্রান্ত দূরত্বের সমান হবে, না হলে অতিক্রান্ত দূরত্ব থেকে ছোট হবে। ওকে, স্মরণের মান হয় অতিক্রান্ত দূরত্বের সমান হতে পারে বা অতিক্রান্ত দূরত্ব থেকে ছোট হতে পারে। স্মরণের মান শূন্যও হতে পারে, কিন্তু কি বলা একটা দ্রুতির মান কখনো শূন্য হয় না, দূরত্ব, অতিক্রান্ত দূরত্বের মান কখনো শূন্য হয় না। নেক্সট হচ্ছে কি দেখো, দ্রুতি আর বেগ। সেমভাবে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, আর বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। দ্রুতি হলো একটা স্কেলার রাশি, বেগ হলো একটা ভেক্টর রাশি। দ্রুতি মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আর বেগ মানে স্মরণ বাই সময়। সেমভাবে বেগের মানও কিন্তু শূন্য হতে পারে, ঠিক আছে, কিন্তু দ্রুতির মান শূন্য হয় না। এবার মনে করো তুমি কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে এই বিন্দুতে এলে, ঠিক আছে, পুনরায় আবার এই বিন্দুতে চলে এলে, তাহলে তোমার স্মরণ কত? যদি সেখান থেকে শুরু করে সেখানেও আসা হয়, তাহলে স্মরণের মান শূন্য হয়, তাহলে বেগের মান কী হবে? স্মরণ বাই সময়। তো স্মরণের মান যদি শূন্য হয়, তো বেগের মান কত বেরোবে? ভি সমান শূন্যই বেরোবে। ঠিক আছে, কিন্তু দ্রুতির মান কিন্তু শূন্য বেরোবে না। ঠিক আছে, আর এদের একক কি? মিটার পার সেকেন্ড বা সেমি পার সেকেন্ড। আর মাত্রা যদি বলে কি হবে? LT-1, এটা হচ্ছে যে মাত্রা। আর দূরত্ব আর স্মরণ দুটোরই মাত্রা এক, সেটা হচ্ছে L। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি দেখো, ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। ত্বরণ বলতে বেগের পরিবর্তন বাই হচ্ছে সময়, এটা হচ্ছে ত্বরণকে বোঝায়। ত্বরণের একটা ভেক্টর রাশি ত্বরণ। ত্বরণ মেনলি বোঝায় যে বেগ বৃদ্ধি, সময়ের সাথে সাথে যদি বেগ বৃদ্ধি পায় তাহলে বলা হয় বস্তুটার ত্বরণ আছে, মানে একক সময় যে পরিমাণ বেগ বৃদ্ধি হবে সেটাই হবে কি? তার ত্বরণ। ত্বরণের একটা উল্টো রাশি আছে, কেন বলি মন্দন। মন্দন মানে কি? বেগ আস্তে আস্তে কী হবে বলতো? কমবে। ঠিক আছে, কমতে কমতে জিরোতেও আসতে পারে বা কমেও যেতে পারে, তো সেটা হচ্ছে মন্দন। এবার ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং যদি মাত্রা বলি তাহলে সেটা হবে LT-2 হবে ত্বরণের মাত্রা। ঠিক আছে, মন্দনেরও সেম হবে LT-2 আর মিটার পার সেকেন্ড স্কোয়ার, দুটোই হতে পারে, মানে সেম সেম, দুটোই ভেক্টর। আরেকটা জিনিস এখানে বলবো তোমাদের, আমি কিছু সম্পর্ক রয়েছে সেগুলো দেখে নাও। বেগ সমান যেমন স্মরণ বাই সময়, ঠিক আছে, ত্বরণ সমান সেরকমই বেগ বাই সময়। ত্বরণ সমান বেগ বাই সময় হবে। এবার দেখো একটা জিনিস বলি তোমাদের, অনেকগুলো লেখচিত্র থাকে। ঠিক আছে, দেখবো অনেক সময় অনেকগুলো লেখচিত্র দেয়, দিয়ে তোমাকে নতি বের করতে বলে, কখনো আবার তোমাকে বলবে যে ক্ষেত্রফল বের করো, তো এরকম বলে। এবার যদি বলে তোমাকে, মনে করো ভি আর টি এর একটা লেখচিত্র দিয়েছে, ভিটি লেখচিত্র দিয়েছে, তো মনে করো লেখচিত্রটা এরকম। ঠিক আছে, মানে সময় দিকে বাড়ছে কিন্তু বেগের মান দেখো একই আছে, তাহলে বস্তুটা কি? সমবেগে চলছে, তাই তো, সমবেগে চলছে। এবার দেখো যদি তোমাকে বলে এখানে ক্ষেত্রফল, একটা কোনো একটা পয়েন্ট দিয়ে দেবে তোমাকে, বলবে সেই পয়েন্টের ক্ষেত্রফল বের করো। যদি পয়েন্টের ক্ষেত্রফল বের করতে পারে, তাহলে লেখচিত্রের ওয়াই অক্ষ বরাবর আর এক্স অক্ষ বরাবর যেটা দেওয়া থাকবে, যে রাশি, দুটোকে গুণ করে দেবে। ঠিক আছে, ভি ইন্টু টি। কী ছিল ওখানে? ভি ছিল আর টি ছিল। ক্ষেত্রফল মানে তুমি ক্ষেত্রফলই বের করবে। ক্ষেত্রফল যদি ত্রিভুজের মতো থাকে, তাহলে তোমাকে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বসাতে হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদি সেটা বড় ক্ষেত্র হয়, বড় ক্ষেত্রের সূত্র বসাতে হবে বাহু ইন্টু বাহু। যদি আয়তক্ষেত্রের মধ্যে দেখতে হয়, তার সূত্র বসাতে হবে। কিন্তু যদি তোমাকে এটা বলে যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কী নির্দেশ করে, বেগ সময় লেখচিত্রের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কী নির্দেশ করে, যদি এইরকম থাকে কোশ্চেনটা, তাই তুমি এটাকে গুণ করে কী রাশি বেরোয়? ভি ইন্টু টি মানে কী হয়? স্মরণ। এস ইকুয়াল টু ভিটি হয় তো, তাহলে ভি ইন্টু টি মানে স্মরণ। তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্দেশ করবে কী বলতো? স্মরণ নির্দেশ করবে। ঠিক আছে, এবং যদি তোমাকে বলে নতি বের করো, নতি মানে ওয়াই বাই এক্স করে দেবে। ওয়াই অক্ষ কী ছিল? ভি, আর এক্স অক্ষ ছিল টি। ভি বাই টি মানে কি? এ। তাহলে ওই যে লেখচিত্র ছিল তার নতি কিন্তু ত্বরণ নির্দেশ করবে। ঠিক আছে, যদি বলে তোমাকে নতি বের করতে, ওয়াই বাই এক্স করবে। যদি বলে তোমাকে আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে, তাহলে তুমি গুণ করে দেখবে কি হচ্ছে, কোন রাশি আসছে সেটা হবে। ঠিক আছে, আমি মানটার কথা বলছি না, কিন্তু এটা মান বললে তো যেমন স্ট্রাকচার সেই অনুযায়ী ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে, কিন্তু আমি বলছি কি নির্দেশ করে সেটা তোমরা এভাবে ইজিলি বের করে নিতে পারবে। এরপরেই আসছে মেন জিনিস, বলগতি, সেটা হচ্ছে নিউটনের 3টে সূত্র। নিউটনের প্রথম সূত্রটা কি? নিউটনের প্রথম সূত্র হচ্ছে যেখান থেকে আমরা পাই জাড্যের ধারণা এবং বলের সংজ্ঞা। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কী পাবো? জাড্যের ধারণা, তার সাথে কী পাবো? বলের সংজ্ঞা পাবো। ঠিক আছে, দুটো জিনিস বললাম, কি? জাড্যের ধারণা আর এটা হচ্ছে বলের সংজ্ঞা। জাড্যের ধারণা আর পাবো কি? বলের সংজ্ঞা।
বলের সংজ্ঞা কি বলা আছে? বলের সংজ্ঞা বলা আছে বাইরে থেকে যেটা প্রয়োগ করলে কোনো স্থির বস্তু গতিশীল হবে বা গতিশীল বস্তু স্থির হবে, সেটাই হচ্ছে বল। ঠিক আছে, সেটা হচ্ছে বাহ্যিকভাবে প্রযুক্ত হয়। ঠিক আছে, আর জাড্যটা কি বললাম? জাড্য মানে হচ্ছে কি, বস্তুর অবস্থার উপর জাড্য ডিপেন্ড করছে। যদি কোনো বস্তু গতিশীল হয় তাহলে সেটা হবে তার গতিজাড্য প্রেরণ থাকবে, গতিশীল বস্তু থাকবে গতিজাড্য, স্থির বস্তু থাকবে স্থিতিজাড্য, স্থির বস্তু থাকবে স্থিতিজাড্য। এবং মনে রাখবে বস্তুর ভর যত বেশি হবে জাড্যের পরিমাণ তত কিন্তু বেশি হবে। তাই নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কী কী পেলাম? জাড্যের ধারণা পেলাম, আর কী পেলাম? বলের সংজ্ঞা পেলাম। ঠিক আছে, বলের সংজ্ঞা মনে রাখবে। এবার দুটো বল তোমাকে এখানে পড়তে হবে, একটা হচ্ছে কার্যকর বল আর একটা হচ্ছে প্রতিমিত বল। কার্যকর বা অপ্রতিমিত বল, কার্যকর বা অপ্রতিমিত, আরটা হচ্ছে তোমার প্রতিমিত বল। কার্যকর বল মানে যে বল দ্বারা কার্য হবে, অর্থাৎ বলের যে মোট মান সেটা শূন্য নয়, অপ্রতিমিত হবে ওটা। হ্যাঁ, যেমন মনে করো কোনো একটা বস্তু আছে, এদিক থেকে কেউ 10 নিউটন বল প্রয়োগ করছে, এদিক থেকে কেউ 8 নিউটন বল প্রয়োগ করছে। ঠিক আছে, তার মানে এই যে বস্তুটা, এর উপর ক্রিয়াশীল বল কত হবে? দেখো, এর অভিমুখ এই দিকে, এর অভিমুখ এই দিকে, তাই না? উল্টো দিকে অভিমুখ, তার মানটা কী হবে? তো কমে যাবে। 10 - 8 = 2 নিউটন। তার মানে কী হলো? এখানে কি মানটা জিরো পেলাম না। যদি মোট যে বলের মান সেটা জিরো না হয়, যদি কিছুটা পরিমাণে মান থেকে যায়, তাহলে সেটাকে আমরা বলবো কী বলতো? অপ্রতিমিত বল বা কার্যকর বল। ঠিক আছে, এবং দেখো যে এদিক থেকে ঠেলছে, বেশি বল দিয়ে থাকছে, তো আর অল্প একটু বস্তুটা এদিকে সরে যাবে, তাই না? কারণ এর বলটা তো কম প্রয়োগ করছে। আরেকটা দেখি তোমাদের, দেখো এখান থেকে একটা বল প্রয়োগ করছে, এখান থেকে একটা বল প্রয়োগ করছে, কেউ এখান থেকে, কেউ এখান থেকে, কেউ এখান থেকে, কেউ এখান থেকে। ঠিক আছে, দেখো প্রত্যেক দিক থেকে ইকুয়াল বল মনে করো, এদিকেও এফ বল, এদিকেও এফ বল, এদিকেও এফ বল, এদিকেও এফ বল, প্রত্যেকটা দিক থেকে ইকুয়াল পরিমাণে বল প্রয়োগ হচ্ছে। তাহলে আলটিমেটলি কী হবে? দেখো, এর অপোজিটে এইটা, তাহলে ক্যান্সেল হয়ে জিরো হবে, এর অপোজিটে এইটা জিরো হবে, এর অপোজিটে এইটা জিরো হবে। তাহলে আলটিমেটলি কিন্তু এখানে কোনো বল কাজ করবে না। ঠিক আছে, মোট বলের যে লব্ধি সেটা জিরো হয়ে যাবে। যদি মোট বলের লব্ধি বা মোট বলের যে মান সেটা জিরো হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলি প্রতিমিত বল। প্রতিমিত বল হচ্ছে অকার্যকর বল। কারণ বলের মোট মান তো জিরো হয়ে গেল, তাহলে কার্য হবে না। প্রতিমিত বল হচ্ছে অকার্যকর বল, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। আর যেটা অপ্রতিমিত বল সেটা হচ্ছে কার্যকর বল। অপ্রতিমিত বল হচ্ছে কার্যকর বল। কার্য করার জন্য সব সময় অপ্রতিমিত বলের প্রয়োজন হবে, প্রতিমিত বলের ক্ষেত্রে কোনো কার্য হয় না। নেক্সট কী আছে দেখো এখানে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাবো হচ্ছে বল পরিমাপ। বল কীভাবে পরিমাপ করব সেটা আমরা পাবো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। বল পরিমাপের সূত্র হচ্ছে F = ma, অর্থাৎ প্রযুক্ত বল F = বস্তুর ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, এটা হচ্ছে কি বল পরিমাপের সূত্র। নেক্সট কী আছে 3 নম্বর, দেখো নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা কী পাই? নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা পাই প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত কী রয়েছে? প্রতিক্রিয়া রয়েছে। এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। আচ্ছা, বলের একক কি? বলের একক সিজিএসে বললে কি হবে, আর এসআইতে বললে কি হবে? এসআইতে বললে হবে নিউটন, সিজিএসে বললে হবে ডাইন। এসআইতে বলের একক নিউটন, সিজিএসে বলের একক হচ্ছে ডাইন। ঠিক আছে, এবার সংখ্যাটা তোমরা কীভাবে বলবে? মনে করো F = তো ma হয়, তো মনে করো 1 নিউটনের সংজ্ঞা তোমাকে চাওয়া হল, তাহলে কী হবে? 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুর যে ত্বরণ সেটা যদি 1 মিটার/সেকেন্ড² হয়, তাহলে সেই পরিমাণ বলকে আমরা বলবো 1 নিউটন। সেমভাবে যদি আমি সিজিএসে বের করতে চাই, তাও বের করতে পারবো। F = ma, বলের একক কী হয়? ডাইন। বললো 1 ডাইনের সংখ্যা কী হবে? তাহলে 1 গ্রাম কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ করার ফলে বা যে পরিমাণ বল প্রয়োগ করে বস্তুর ত্বরণ 1 সেমি/সেকেন্ড² হবে, সেই বলের মানটাকে আমরা বলবো 1 ডাইন। ঠিক আছে, এটা মনে রাখবে, কারণ অনেক সংজ্ঞা থেকে দিয়ে দেয় যে নিচের কোনটি নিউটনের সংজ্ঞা, নিচে কোনটি ডাইনের সংজ্ঞা, তো এরকম অনেক সময় দিয়ে দেয়, তো এগুলো পড়ে রাখতে হবে তোমাদের। ঠিক আছে, এবার কিছু বল রয়েছে যেগুলো হচ্ছে, কিছু রয়েছে তোমার কি বলে, স্পর্শজনিত বল, আর কিছু রয়েছে ক্ষেত্রজনিত বল। স্পর্শজনিত মানে কি? যেগুলো স্পর্শ করে যে বলটা প্রয়োগ করব, যেমন ধরো কোনো দিকে টানছি আমি, কোনো দিকে ধাক্কা দিচ্ছি বা ঘর্ষণ হচ্ছে, সেগুলো হচ্ছে কিন্তু স্পর্শজনিত বল, সেগুলো সব স্পর্শজনিত বল। আর ক্ষেত্রজনিত বল কোনগুলো? যেগুলো স্পর্শে নেই কিন্তু বলটা কাজ করছে। যেমন ধরো কোনো দুটো বস্তু আকর্ষণ বিকর্ষণ, যেমন ধরো মহাকর্ষ বল, তড়িৎ বল, চৌম্বক বল, এগুলো হচ্ছে কি বলতো? ক্ষেত্রজনিত বল। ঠিক আছে, মহাকর্ষ বল আর কি বললাম, চৌম্বক বল, তড়িৎ বল, এগুলো সব কী হবে? ক্ষেত্রজনিত বল হবে। ওকে, এবার দেখো আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস এখানে রয়েছে। F = তো ma তুমি পড়লে,
তাই তো আমি এখান থেকে লিখতে পারি এম ইন্টু এর মান কি ভি বাই টি, এম ইন্টু ভি বাই টি। এখান থেকে যদি আমি কোনাকুনি গুণ করে কী পাবো, এফ টি সমান এম ভি পাবো। তো এফ টি সমান আমি কী পেয়ে যাবো, এম ভি। এম ভি মানে কি ভরবেগ, তাহলে ভরবেগকে আমি কি লিখতে পারি, বল ইন্টু সময়, কত সময় ধরে সেই বলটা কাজ করেছে, বল ইন্টু সময়। বল ইন্টু সময় কি আবার বলের ঘাতও বলে, বলের ঘাতও বলা হয় বল ইন্টু সময়কে, ঠিক আছে, বলের ঘাত। তো বলের ঘাত মানে তুমি বলতে পারো ভরবেগের পরিবর্তন, বলের ঘাত মানে তুমি বলতে পারো ভরবেগ বা ভরবেগের পরিবর্তনও তুমি এখানে বলতে পারো, ঠিক আছে। যে ভরবেগ এসছে, ভরবেগের একক আর মাত্রা আশা করি বলতে পারবে। এমভি ভরের একক কি হয়, কেজি, এসআইতে বলছি, আর এটা কী হয় মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে ভরবেগের একক। আবার আমি বলতে পারি গ্রাম সেমি পার সেকেন্ডও বলতে পারি, তাই না, যদি আমি সিজিএসে বলি। আর যদি মাত্রা বের করতে বলে তাহলে কি হবে, কী বলছিলাম, এমভি, এম কী হবে, এম হবে, ভি এ কী হবে, এলটি মাইনাস ওয়ান। তাহলে এম এল টি মাইনাস ওয়ান হচ্ছে কি ভরবেগের, এটা হচ্ছে মাত্রা, ঠিক আছে, ভরবেগের মাত্রা। এবার তোমাদের আরেকটা জিনিস জানতে হবে যে সংঘাতে যে জিনিসগুলো রয়েছে সেটা তোমাদেরকে জানতে হবে। নিউটনের যে তৃতীয় গতিসূত্র রয়েছে না, এখান থেকে আমরা দুটো জিনিস জানতে পারি। প্রথমত ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা, আর হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, ঠিক আছে, ভরবেগের সংরক্ষণ সূত্র, এটাও কিন্তু আমরা নিউটনের সূত্র তৃতীয় সূত্রে জানতে পারি। আরেকটা জিনিস মনে রাখবে যে হচ্ছে তোমার ওই যে রকেটের গতি, সেটা যদি বলে যে নিউটনের কোন গতিসূত্রের উপর নির্ভর করে, তাহলে মনে রাখবে সেটা হচ্ছে কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর নির্ভর করে কিন্তু এটা হচ্ছে, ঠিক আছে। আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা একটু দেখে নিই, ঠিক আছে, ইম্পর্টেন্ট টপিক একটা, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র সেটা কি, প্রথমে সূত্রটা একটু জেনে নাও। এই সূত্রটা বলে যে দুটো মনে করো বস্তু আছে, একটা আছে M1 বস্তু আর একটা আছে M2 বস্তু, ঠিক আছে। এই বস্তুর বেগ মনে করো প্রথমে ছিল U1, প্রথমে বেগ কত ছিল U1। এই বস্তুর বেগ মনে করেছিল প্রথমে U2, কত ছিল U2, ঠিক আছে। তাহলে মোট ভরবেগ কত ছিল এদের, এদের মোট ভরবেগ ছিল M1 U1 প্লাস M2 U2, এটা ছিল এদের কি মোট ভরবেগ। এবার মনে করো এই দুটো বস্তুর মধ্যে সংঘাত হলো, ঠিক আছে, দুটো বস্তুর মধ্যে কী হলো, সংঘাত হলো। সংঘাত হওয়ার ফলে কি হলো, M1 যে বস্তুটা তার বেগ হয়ে গেল V1, M2 যে বস্তুটা তার বেগ হয়ে গেল V2, কিন্তু ভর তো একই আছে, M1 V1 আর M2 V2, ঠিক আছে, কিন্তু এদের বেগের চেঞ্জ হয়ে গেছে। রৈখিক ভাগে ভরবেগের যে সংরক্ষণ সূত্র, এবার এখানে দেখো এখানে মোট ভরবেগ কত, M1 V1 প্লাস M2 V2, তাই না। প্রথমে ছিল কত, প্রথমে ছিল M1 U1 প্লাস M2 U2, পরে কত হয়ে গেল M1 V1 প্লাস M2 V2, এটা হয়ে গেল। এবার এই সূত্রটাই হচ্ছে এটা যে সংঘাতের আগে মোট ভরবেগ আর সংঘাতের পরে মোট ভরবেগ তোমার সমান হবে। তো সংঘাতের আগে মোট ভরবেগ এটা ছিল আর পরে হলো এইটা, তাহলে আমি সমান করে দিলাম। এবার এখান থেকে আমি এক কাজ করি, জিনিসগুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে কি আসবে M1 U1 মাইনাস M1 V1 আসবে, আর ওদিকে থাকবে কি M2 V2 মাইনাস M2 U2, M2 U2 কমন নিয়ে নাও। M1 কমন নিলে তুমি কী পাবে, U1 মাইনাস V1, M2 কমন নিলে কী পাবে, V2 মাইনাস U2। এইটাই হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, ঠিক আছে। বা তোমরা ওইটাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, M1 U1 প্লাস M2 U2 সমান M1 V1 প্লাস M2 V2, ওটাও রাখতে পারো। ওখানেও সূত্র বসে তোমাদের কিন্তু অঙ্ক আসতে পারে, ঠিক আছে, বিশেষ করে বন্দুকের যে গুলিগুলো, তারপরে তক্তা ভেদ করার যে অঙ্কগুলো থাকে না, ওগুলো কিন্তু এখান থেকে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটা ছোট্ট বড় অঙ্ক আমরা এখান থেকে করে নিই, ঠিক আছে, নাহলে মিস থেকে যাবে এটা। দেখো কি আছে, ক্যাপিটাল এম আর স্মল এম ভরের দুটি বল পরস্পরের দিকে যথাক্রমে ইউ এবং ভি বেগ নিয়ে চলছে। এবার ধাক্কার ফলে তারা পরস্পরের সঙ্গে সংযুক্ত হলো, ঠিক আছে, দুটো কী হয়েছে, জয়েন্ট হয়ে গেছে, তাহলে সংঘর্ষের পর তাদের বেগ কত হবে। এবার দেখো খুবই খুবই ভালো অঙ্ক, একদম আসার মতো, তোমরা জানো এরকম কিন্তু আসছে পরীক্ষায়, ঠিক আছে, স্কিপ করবে না। এম আর এম দুটো ভর, তাহলে প্রথমে ভরবেগ কত, প্রথমে ভরবেগ এম ইউ প্লাস স্মল এম ভি, ঠিক আছে, কারণ এম এর হচ্ছে ইউ, এটা ক্যাপিটাল এম করে দিই, নাহলে বোঝা যাবে না, ঠিক আছে। সমান কী হয়েছে দেখো, ধাক্কার পর যুক্ত হয়ে গেছে, মানে কী বলো, মোট ভর কত, এম প্লাস এম, আর বেগ মনে করো এক্স, পরের বেগটা এক্স ধরলাম, তাহলে কী হবে, তাহলে এক্স সমান কী বেরোবে, এক্স সমান বেরোবে এম ইউ প্লাস স্মল এম ভি বাই হচ্ছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এইটা বেরোবে, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস এখানে চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে বলো তো, দেখো এখানে বলেছে কি দুটো বল পরস্পরের দিকে, মানে এদের যে ডাইরেকশান সেটা কি পরস্পর উল্টো, তার মানে আমি এখানে প্লাস বসাতে পারবো না, এখানে আমি প্লাস বসাতে পারবো না, এখানে আমার কত বসাতে হবে, এখানেও দুটো জায়গাতে আমার কিন্তু মাইনাস বসাতে হবে। বুঝতে পারলে কেন বসাতে হবে, কারণ কি দুটোর কী হয়ে গেল,
কারণ হচ্ছে দুটোর দেখো বেগ পরস্পরের কি বিপরীত, তাই না? পরস্পরের দিকে আসছে মানে কি, একটা তো এইদিকে যায় তো একটা এইদিকে আসছে, আর যেহেতু এটা ভেক্টর রাশি তাই জন্য আমাকে এটাকে মাইনাস করতে হবে। ঠিক আছে, কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে এইটা হবে তার মানটা, বোঝা গেল? কেন মাইনাস হলো আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে এটা ছিল বল ও গতি চ্যাপ্টার। এরপরে দেখো কি রয়েছে, এরপরে রয়েছে দ্রবণ চ্যাপ্টার। দ্রবণ, এবার দ্রবণের মধ্যে দ্রবণ বেশ একটু বড় সড়ো চ্যাপ্টার রয়েছে একটা, কিন্তু এখান থেকে আমরা শুধু ইম্পর্টেন্টগুলোই পড়বো, কারণ আননেসেসারি জিনিস পড়ে পরীক্ষায় ইম্পর্টেন্ট নয় সেরকম পড়ে এখন আর কোনো লাভ নেই। তো অনলি দ্য ইম্পর্টেন্ট ওয়ান্স উইল ডিসকাস, ওকে? এবার দেখো দ্রবণ যখনই পড়বে, দ্রবণ মানে তোমাকে দুটো জিনিস জানতে হবে, একটা দ্রাব আর একটা কি দ্রাবক। দ্রবণ মানে দুটো জিনিস ইউ হ্যাভ টু নো, দ্যাট ইজ দ্রাব অ্যান্ড দ্রাবক। দ্রাব মানে কি, পরিমাণে এটা কম থাকে, আর দ্রাবক মানে কি, পরিমাণে থাকবে সেটা বেশি। এই দুটো জিনিস মিলে তৈরি হবে কি, দ্রবণ। ঠিক আছে, এবার এই দ্রবণের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে যেগুলো তোমাকে পড়তে হবে এখানে। সেটা হচ্ছে প্রথমে দেখো এখানে লেখা আছে কি কোলয়েডীয় দ্রবণ। আচ্ছা, প্রকৃত দ্রবণটা প্রথমে পড়ি। প্রথম হচ্ছে প্রকৃত দ্রবণ। ঠিক আছে, প্রথম হচ্ছে কি প্রকৃত দ্রবণটা পড়বো আমরা। প্রকৃত দ্রবণের মধ্যে, ঠিক আছে, যে কণাগুলো থাকবে, প্রকৃত দ্রবণের মধ্যে যে কণাগুলো থাকবে তার যে ব্যাস, প্রকৃত দ্রবণের কণাগুলোর ব্যাস যেটা হয়, প্রথমে প্রকৃতটা বলিনি, সেটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 10⁻⁻8 সেমি। ঠিক আছে, লেস দ্যান ইকুয়াল টু 10⁻⁸ সেমি মানে কি, সেটা মানে হচ্ছে হয় 10⁻⁸ সেমির সমান হবে কণার ব্যাস, বা তার থেকে ছোট হবে কিন্তু বড় হবে না, অথবা এরমও লেখা যায় এটাকে লেস দ্যান ইকুয়াল টু 0.1 ন্যানোমিটার। ঠিক আছে, সেটাও কিন্তু লেখা যায়। ঠিক আছে, সেটা মানেও দেখো একই হচ্ছে, হয় 0.1 ন্যানোমিটারের সমান হবে বা তার থেকে কম হবে কিন্তু তার থেকে বড় হবে না। তাহলে সেটা হচ্ছে প্রকৃত দ্রবণ। যেমন চিনির দ্রবণকে আমরা প্রকৃত দ্রবণ মানি, চিনির জলীয় দ্রবণ। নেক্সট রয়েছে দেখো এখানে কোলয়েডীয় দ্রবণ। কোলয়েডীয় দ্রবণের ব্যাস কত হবে, 10⁻⁻7 থেকে 10⁻⁻5। এটা হচ্ছে কোলয়েডীয় দ্রবণের ব্যাস। ঠিক আছে, কণার ব্যাস, বা বলতে পারো তুমি 1 থেকে 100 ন্যানোমিটার। হয় তুমি 10⁻⁷ টু 10⁻5 সেমি বলবে এটাকে, না হলে তুমি বলতে পারো 1 থেকে 100 ন্যানোমিটার। এবার হচ্ছে কোলয়েডীয় দ্রবণের উদাহরণ কি, ভাতের ফ্যান, দুধ, এগুলো হচ্ছে কোলয়েডীয় দ্রবণের মধ্যে পড়ে। ঠিক আছে, ভাতের ফ্যান, দুধ, এগুলো হচ্ছে কোলয়েডীয় দ্রবণ। তারপরে কী আছে দেখো, তারপরে আছে প্রলম্বিত বা প্রলম্বন। প্রলম্বনও বলতে পারো এটাকে। প্রলম্বনের মধ্যে হচ্ছে গ্রেটার দ্যান, কার থেকে বেশি, 10⁻⁵ সেমি। 10⁻⁵ সেমির থেকে বেশি হবে প্রলম্বনের ক্ষেত্রে, অথবা 100 ন্যানোমিটারের থেকে কিন্তু বেশি হবে কণার ব্যাস, তাহলে সেটাকে আমরা বলবো প্রলম্বন। যেমন ধরো জলের মধ্যে চকের গুঁড়ো, বালি আর জলের মিশ্রণ, এগুলো সব কিন্তু প্রলম্বনের মধ্যে পড়বে। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা লেখা আছে কি ইমালশান। কী লেখা আছে এখানে, ইমালশান। এবার ইমালশান কি, ইমালশান মানে কোনো তরল মাধ্যমে, কোনো তরল বিস্তার মাধ্যমে অপর একটা অমিশ্রণীয় তরল বিন্দুর আকারে রয়েছে, তাহলে সেটাকে আমরা বলবো ইমালশান। মানে দুটো তরল আমি মিশিয়েছি কিন্তু এটা পরস্পরের মিশ্রণযোগ্য নয়। দুটো তরল আমি নিয়েছি, সামান্য ব্যাপারে দিয়ে আমি বলি জল আর তেল মনে করো, দুটোই লিকুইড ফর্ম, তাই না? কিন্তু তেলে জলে কি কখনো মেশে না, তো কী তৈরি হবে সেখানে কিন্তু ইমালশান তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ইমালশান। এবার দেখো সেই ইমালশানের ক্ষেত্রে ব্যাসটা পড়া দরকার নেই, ইমালশান এগুলো মনে রাখবে। দুধ হচ্ছে ইমালশান, ঠিক আছে, দুধ হচ্ছে ইমালশানের মধ্যে পড়ে। তারপরে তোমার মাখন, এগুলো হচ্ছে সব ইমালশানের মধ্যে পড়বে। এবার ইমালশানে বিভিন্ন রকম থাকে, সেগুলো অতটা আমরা ডিটেলস এখানে যাব না, এটুকু পড়লেই এনাফ। তারপরে কী রয়েছে দেখো দ্রাব্যতা। তোমরা জানো দ্রাব্যতা থেকে কিন্তু তোমাদের কী আসে, অঙ্ক আসে। সো দ্রাব্যতার সূত্রটা, দ্রাব্যতার ব্যাপারটা তোমাদের খুব ভালো করে জানতে হবে। দেখো দ্রাব্যতা কি, যখন তুমি কোনো দ্রবণ তৈরি করছো তুমি জানো তোমার দুটো জিনিস লাগছে, একটা হচ্ছে দ্রাব আর লাগছে দ্রাবক। একটা লাগছে দ্রাব আর লাগছে কি দ্রাবক। এবার দ্রাব্যতা মানে কি, দ্রাব্যতা মানে কতটা পরিমাণ আমার দ্রাব লেগেছে, যখন আমি দ্রাবক নিয়েছি 100। ঠিক আছে, দ্রাব বাই দ্রাবক ইন্টু 100, এটা হচ্ছে দ্রাব্যতার সূত্র। দ্রাব বাই দ্রাবক ইন্টু 100, এটা হচ্ছে দ্রাব্যতা বের করার সূত্র। আর যেহেতু দ্রাব্যতা অনেক সময় উষ্ণতার ওপর ডিপেন্ড করে, তো সেই জন্য কী হয়, দ্রাব্যতার সংজ্ঞা সবসময় উষ্ণতা একটা মানে
রাখা হয়, ঠিক আছে, মানে নির্দিষ্ট উষ্ণতা আমাকে বলতে হবে। এই যদি সংজ্ঞা হিসেবে বলি, আমি তোমাকে দ্রাব্যতা দিয়ে আমি তোমাকে সংজ্ঞা হিসেবে বোঝাতে যাই, তাহলে আমাকে বলতে হবে যে হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে 100 গ্রাম দ্রাবকে যত পরিমাণ দ্রাব দ্রবীভূত হতে পারে দিয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে, সেটাকে আমি বলবো দ্রাব্যতা। যেমন মনে করো নির্দিষ্ট উষ্ণতা আমি তোমাকে বললাম যে 100 গ্রাম জলে 10 গ্রাম লবণ দ্রবীভূত হয়। তাহলে তোমাকে জিজ্ঞেস করলাম বলো তাহলে জলে লবণের দ্রাব্যতা কত, তুমি বলবে 10 গ্রাম, কারণ আমি এখানে ডাইরেক্টলি বলেছি যে 10 গ্রামে 10 গ্রাম জলে 100 গ্রাম লবণ দ্রবীভূত হয়, তাই তুমি বলবে দ্রাব্যতা 10। আর দ্রাব্যতা মনে রাখবে কোনো একক নেই, দ্রাব্যতা ইজ জাস্ট নাম্বার, ঠিক আছে, দ্রাব্যতার কোনো একক নেই, দ্রাব্যতা হচ্ছে শুধু একটা সংখ্যা। বা তোমাকে যদি আমি বলি যে নির্দিষ্ট উষ্ণতায় 40 গ্রাম কোনো দ্রাবকে 40 গ্রাম দ্রাবকে বলছি, কথাটা ভালো করে শুনবে, ঠিক আছে, দ্রাবকে, কখনো কখনো দ্রবণও বলা থাকে, তো আমি এখানে দ্রাবক বলেছি। 40 গ্রাম দ্রাবকে মনে করো 1 গ্রাম 40 গ্রাম দ্রাবকে 1 গ্রাম দ্রাব দ্রবীভূত হয়, 40 গ্রাম দ্রাবকে 1 গ্রাম দ্রাব দ্রবীভূত হয়। তোমাকে আমি জিজ্ঞেস করলাম বলো এখানে দ্রাব্যতা কত হবে, তাই তুমি কি করে বলবে, তুমি বলবে যে 40 গ্রামের দিদি দ্রবীভূত করেছিলাম আমরা 1, তাহলে 1 গ্রামে দ্রবীভূত করবো 1 এর 40, তাহলে 100তে কত দ্রবীভূত করব বের করলে আমাদের আনসার চলে আসবে। তো হ্যাঁ অবশ্যই চলে আসবে 10/4, 10/4 মানে কত 2.5, তাই না? তো এখানে দ্রাব্যতা কত হবে 2.5 হবে, ঠিক আছে। ঐকিক নিয়মে সিম্পলি করে দেবে, আনসার চলে আসবে, ঠিক আছে, কোনো এক্সট্রা হেডেকের দরকার নেই, জাস্ট ইউজ ঐকিক নিয়ম, ওকে। কিন্তু অনেক সময় কি হয় যে আমি তো এখানে দ্রাবক দিয়ে বললাম ডাইরেক্টলি, অনেক সময় দ্রবণ দিয়ে থাকে, ঠিক আছে, অনেক সময় দেখা থাকবে যে এত গ্রাম দ্রবণে, তো সেক্ষেত্রে আমরা কীভাবে করব, দেখো একটা অঙ্ক এখানে রেখেছি, আমি অঙ্কটা করব। তো এর আগে একটা অঙ্ক করিয়ে নিই। মনে করো 40 ডিগ্রি সি উষ্ণতায় KCl এর একটা দ্রবণ আছে, পটাশিয়াম ক্লোরাইড, 10.5 গ্রাম সম্পৃক্ত জলীয় দ্রবণে, এটা দ্রবণের মান দিয়েছে, দেখবে কিন্তু ভালো করে, এটা হচ্ছে দ্রবণের মান, 10.5 গ্রাম দ্রবণ, আর দ্রাবের পরিমাণ বলছে 3 গ্রাম, দ্রাবের পরিমাণ তোমাকে বলছে 3 গ্রাম, আর দ্রবণ বলছে 10.5। এবার তোমাকে বললো যে দ্রাব্যতা কত বের করো। এখানে দ্রবণের মোট পরিমাণটা দেওয়া আছে, কিন্তু সূত্রে আমাদের দ্রবণটা লাগে না, কি লাগে, দ্রাবক লাগে। তো আমি লিখবো দ্রাব বাই দ্রাবক, পাশে ইন্টু দেবো 100 লিখবো। তো দ্রাবের মান তো দেওয়া ছিল 3, কিন্তু দ্রবণ দেওয়া ছিল 10.5, সেখান থেকে 3 বাদ দাও, কত হবে 7.5 ইন্টু হবে 100, তাহলে 0, তাহলে 25 3-এ আর 25 4-এ আর 3 10-এ, তাহলে 10 তারে কত হচ্ছে 40। তাহলে তোমার আনসার কত হবে বলো তো, তোমার আনসার বেরোবে এখানে 40, KCl এর দ্রব্যতা কত বেরোবে 40 বেরোবে। কেন মাইনাস করলাম মনে হচ্ছে, মাইনাসের জন্যই করলাম কারণ আমার দ্রাবক প্রয়োজন, দ্রবণ প্রয়োজন নেই, তাই জন্য আমি দ্রবণ থেকে দ্রাবের পরিমাণটা বাদ দিয়ে দিলাম, আমার দ্রাবক চলে আসলো, ঠিক আছে। পরের দেখো কি টপিক আর এখানে রেখেছি, সম্পৃক্ত অসম্পৃক্ত অতিপৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ মানে নির্দিষ্ট পরিমাণ তুমি কিছুটা দ্রাবক নিয়েছো, এবার তার তো একটা নির্দিষ্ট দ্রাব্যতা আছে। মনে করো আমি এখানে 100 গ্রাম দ্রাবক নিয়েছি, 100 গ্রাম জল নিয়েছি, তার মধ্যে আমি 8 গ্রাম চিনি দিয়েছি, 8 গ্রাম চিনি, ঠিক আছে, গুলে গেল, কিন্তু সেখানে আমি জানি দ্রবীভূত হতে পারে ম্যাক্সিমাম 20 গ্রাম, ম্যাক্সিমাম দেওয়া যায় 20 গ্রাম, আমি দিয়েছি 8 গ্রাম, তার মানে কি আমি কম দিয়েছি মানে সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। যখন আমি 100 গ্রাম জলে 8 গ্রাম দিয়েছি তখন সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, কারণ সেখানে আরও দ্রাব অ্যাড করা যাবে, আর ম্যাক্সিমাম কত অ্যাড করলে সেটা পুরোপুরি দ্রবণটা মানে মিশে যাবে, সেটা হচ্ছে 20 গ্রাম, তাহলে 20টা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। যখন 20 গ্রাম মিশিয়ে দেবো আমি 100 গ্রাম জলে, তখন দ্রবণটা কেমন হয়ে যাবে, সম্পৃক্ত দ্রবণ। এবার আমি 40 গ্রাম দিলাম, তাহলে 40টা কি মিশবে না। তো যখন 40 গ্রাম মানে সম্পৃক্ত অতটাই হয়, তার থেকে এক্সট্রা যদি আমি দিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে কী বলতো, অতিপৃক্ত দ্রবণ। তাহলে বুঝে গেলে, অসম্পৃক্ত মানে কম দেওয়া রয়েছে, সম্পৃক্ত মানে যেটুকু দরকার যতটা পরিমাণে দ্রাব্যতা ততটাই দেওয়া রয়েছে, আর অতিপৃক্ত মানে মোর দ্যান দেওয়া রয়েছে, ঠিক আছে, বেশি দেওয়া রয়েছে। এ হলো ব্যাপার। নেক্সট হচ্ছে কি দেখো, ব্রাউনীয় গতি। ঠিক আছে, এখানে ব্রাউনীয় গতিটা কি, ব্রাউনীয় গতি হচ্ছে দ্রবণের মধ্যে কি আছে, দ্রাব আছে আর দ্রাবক আছে, দ্রবণে দ্রাব আছে আর দ্রাবক আছে, এই দ্রবণের মধ্যে দ্রাব আর দ্রাবকের যে অবিরাম গতি সেটাকে বলছি ব্রাউনীয় গতি। আর সেটা ভালো দেখা যায় কোথাও বলতো, কোলয়েডীয় দ্রবণে, এটা দেখা যায় ভালো কোথায়, কোলয়েডীয় দ্রবণে কিন্তু এই ব্যাপারটা ভালো দেখা যায়, ঠিক আছে। এরপরে কি আছে দেখো, মোলারিটি বা মোলার মাত্রা।
মোলারিটি বা মোলার মাত্রা মানে হচ্ছে মোল পার লিটার, মোল পার লিটার মানে প্রতি লিটারে কত মোল দ্রবীভূত আছে সেটাই হচ্ছে মোল পার লিটার। প্রতি লিটারে কত মোল দ্রাব আছে সেটাই বোঝায় মোল পার লিটার, যেটাকে আমরা বলি মোলার মাত্রা। ঠিক আছে, এবার একটা অঙ্ক বলি দিয়ে থেকে, তাহলে মনে করো 20 গ্রাম NaOH, 20 গ্রাম NaOHকে জলে দ্রবীভূত করে 1 লিটার দ্রবণ তৈরি করা হলো। জলে দ্রবীভূত করে 1 লিটার দ্রবণ তৈরি করা হলো, কতটা? 20 গ্রাম। তো 20 গ্রাম NaOH লিখলাম, তো আমাকে এখানে বের করতে হবে বলতো কি মোলটা। 20 গ্রাম NaOH, 20 গ্রাম NaOH মানে কত মোল NaOH সেটাকে বের করি। মোল সংখ্যা মানে কি? মোল সংখ্যা মানে গ্রামে প্রকাশিত ওজন মানে 20 বাই গ্রাম আণবিক ওজন, সেটা কত হবে? 40। 20 বাই 40 মানে কত? 1/2। তো এখানে হাফ মোল, তাহলে 100 গ্রাম মানে 1 লিটার দ্রবণ তৈরি করেছিলাম, তো বেরোলো হাফ। তাহলে মোল পার লিটার কত হলো? হাফ মানে কত? 0.5। তাহলে মোলারিটি কত হবে? 0.5 মোল পার লিটার হবে, 0.5 মোল পার লিটার হবে। এবার 20 গ্রাম NaOH কী করে বের করলাম সেটা অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, আমি একবার বলে দিচ্ছি। 20 গ্রাম NaOH মোল বের করতে হবে তোমাকে, মোল, ঠিক আছে। আর মোল সংখ্যা মানে গ্রামে প্রকাশিত ওজন, যেটা দেওয়া আছে সেটা আগে লিখে দাও 20। NaOH আণবিক ওজন, Na এর ওজন কত হয়? পারমাণবিক ওজন 23, Na হচ্ছে 23, অক্সিজেন 16 প্লাস হাইড্রোজেন 1, তা 23 থেকে 24 16 কত হয়? 40। এইটা থেকে আমি বের করেছিলাম, ঠিক আছে, 0.5 মোল। আর যেহেতু 1 লিটারে বলেছিল তাহলে হয়ে গেল। সেম অঙ্ক তোমাকে যদি বলতো 20 গ্রাম NaOH দ্রবীভূত করা হয়েছে 2 লিটার জলে, 2 লিটার জলে, তাহলে বলো যে মোল পার লিটারের মাত্রা কত হবে। এবার 20 গ্রাম NaOH মানে তো সে একই বেরোবে। 20 গ্রাম NaOH মানে কত বেরিয়েছিল? কত মোল? 0.5 মোল। কিন্তু সেই 0.5 মোলটা কততে ছিল? 2 লিটারে। আমাকে বের করতে হবে 1 লিটারে। 2 লিটারে 0.5 মোল, তাহলে 1 লিটারে কত হবে? 0.5/2 মানে 0.25। ঠিক আছে, তখন কিন্তু মোলারিটি কত হতো? 0.25 মোল পার লিটার। তো এরকম করে কিন্তু তোমাকে অঙ্কে সে ঐকিক নিয়ম দিয়েই হবে, এগুলো কিন্তু বের করতে হবে। ওকে, তো দ্রাব্যতা তো এর আগে আমি বলে দিলাম তোমাদের। নেক্সট দেখো কি আছে, কিছু অঙ্ক রয়েছে, অঙ্কগুলো করে নিই ফটাফট। নিয়ন গ্যাসের 0.1 মোল পরিমাণ STPতে আয়তন কত? নিয়ন গ্যাসের 0.1 মোল পরিমাণ। এবার দেখো 1 মোলের আয়তন কত হয় STPতে? 1 মোলের হয় 22.4 লিটার। STPতে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। বলেছে 0.1 মোল, তাহলে 0.1 গুণ করে দাও, 22.4 ইন্টু 0.1। পয়েন্ট দুটো তোলো, নিচে তুমি 10 করে দুটো পাবে, কারণ দুটো পয়েন্ট তুলেছো, 2 ঘর পয়েন্ট সরবে মানে 2.24 হবে। তাহলে কত আয়তন হবে? 2.24 লিটার। ঠিক আছে, 2.24 লিটার। পরেরটা কি আছে? নির্দিষ্ট উষ্ণতায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36। 80 গ্রাম জলকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কত গ্রাম দ্রাব প্রয়োজন হবে? সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 36। ঠিক আছে, দ্রাব্যতা সূত্র তোমরা জেনে গেছো ততক্ষণে। দ্রাব্যতা সমান কি হয়? দ্রাব বাই দ্রাবক ইন্টু 100 এটা হয়। তো দ্রাব্যতা কত দেওয়া আছে? 36। কত গ্রাম দ্রাব প্রয়োজন? দ্রাবের মান জানি না, এক্স বসিয়ে দিলাম। 80 গ্রাম জল, 80 ইন্টু 100, 20 5 20 4। ঠিক আছে, তাহলে 36 ইন্টু 4/5 হবে উত্তর। করে গুণ করলে কি? 36 ইন্টু 4, 36 সালে কত হয়? 144 বাই কত হবে? 5, এটাই হবে। করে নাও, 5 দুগুণে 10, 5 8 40.8, তাহলে 28.8। কত গ্রাম দ্রাব লাগবে? 28.8 গ্রাম দ্রাব কিন্তু লাগবে। ওকে, নেক্সট চ্যাপ্টার দেখি যাক। নেক্সট চ্যাপ্টার আগে একটা জিনিস আছে এখানে, এই জিনিসটা তোমাদের খুব কাজে লাগবে পরীক্ষায়। দেখো 1 মোল এখানে অ্যামোনিয়া গ্যাস বলেছে, সেটা তুমি 1 মোল জলও নিতে পারো, তুমি 1 মোল কার্বন ডাইঅক্সাইডও নিতে পারো, তুমি 1 মোল হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন হোয়াট এভার তুমি নিতে পারো। ঠিক আছে, তাহলে অণুর সংখ্যা 1 মোল মানেই, এখানে অ্যামোনিয়া দিয়ে বোঝানো হয়েছে, কিন্তু 1 মোল মানেই কি? 22.4 লিটার। 1 মোল মানেই STPতে আয়তন কত হবে? NTPতে 22.4 লিটার। 1 মোল মানেই অণুর সংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23। 1 মোল মানেই ভর তোমাকে বের করতে হবে। এখানে অ্যামোনিয়া বলে 17 লিখেছে, বাট অন্য কোনো যেমন যৌগ থাকবে, যৌগের মানে অণু, সেরকমভাবে তোমাকে বের করে নিতে হবে 1 মোলটা। আর পরমাণুর সংখ্যাও কিন্তু সব জায়গায় 1 বেরোবে না। যেমন মনে করো আমি তোমাকে বললাম যে 1 মোল CO2, 1 মোল CO2 বললাম বড়, তাহলে 1 মোল CO2 এর মধ্যে অণুর সংখ্যা কত? তুমি বলবে দিদি 6.022 ইন্টু 10⁻23। ঠিক বলেছো। আমি বললাম বড়, তাহলে আয়তন কত? তুমি বলবে দিদি 22.4 লিটার। এটাও ঠিক, কিন্তু যেই আমি তোমাকে ধরবো না যে বলো পরমাণুর সংখ্যা কত, তখন কিন্তু আর এইটা বললে চলবে না। কেন চলবে না? কারণ দেখো একটা CO2তে কটা পরমাণু রয়েছে? একটা কার্বন, দুটো অক্সিজেন, মানে মোট কত? 1 + 2 3টে।
তা যখন তোমাকে আমি পরমাণু জিজ্ঞেস করবো তুমি বলবে যে CO2তে দিদি 1 মোল CO2তে পরমাণু সংখ্যা হলো 3 × 6.022 × 10⁻23, এইটা বলতে হবে তোমাকে, ঠিক আছে। এবার তোমাকে যদি আমি বলি, আমি বলো তাহলে 1 মোল CO2 এর ভর কত, তাহলে বলে দাও। তাহলে কত হবে, কার্বনের কত হয়, কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে 16 করে, 16 × 2 32, তাহলে 32 এর 12 কথা 44, তুমি বলবে দিদি ভর হবে 44 গ্রাম, ঠিক আছে। কিন্তু ভরটা তোমাকে ওখানে বের করতে হবে, সবার হয়তো মুখস্থ নেই ভরটা, আমার মুখস্থ বলে আমি বলে দিচ্ছি তোমাদের, কিন্তু মানগুলো তোমাদের বলে দেবে, সেখান থেকে তোমাদের বের করতে হবে। একটা ভর বের করা শেখাই আমি তোমাদের, দেখো সাপোজ HNO3 এইদিকের পেজে করি, হ্যাঁ এখানটায় করি, HNO3 এইচের ভর আমি তোমাকে বলে দিলাম, এইচের ভর হচ্ছে 1 পারমাণবিক ভর, নাইট্রোজেনের পারমাণবিক ভর আমি তোমাকে বললাম যে হচ্ছে তোমার 14, আর অক্সিজেনের পারমাণবিক ভর আমি তোমাকে বললাম 16, অক্সিজেনের পারমাণবিক ভর বললাম 16, হাইড্রোজেনে কী বলেছি 1, তাহলে হাইড্রোজেন তো একটাই আছে, তাহলে 1 লিখলাম। এনের কী বলেছি আমি 14 বলেছি, তাহলে যোগ দিয়ে 14 লিখলাম, কারণ এন একটাই আছে। এবার অক্সিজেন দেখো, অক্সিজেন কটা, O3 মানে 3টে, ও এমনিতে একা, ও হচ্ছে 16, তাহলে 16 × 3 করতে হবে আমাকে, 3 16 কত হয় 48, তাহলে 48 আর 49, 49 আর 14 যোগ করে যা বেরোবে তাই হবে উত্তর, ঠিক আছে। 49 আর 14 যোগ করে যা বেরোবে তাই হবে উত্তর, কত হবে 63 বেরোবে। তাহলে 1 মোল এইচের মধ্যে যদি আমি বলি, তাহলে তুমি বলবে ওজন হবে দিদি 63 গ্রাম, ঠিক আছে। আজকের লাস্ট চ্যাপ্টার কী আছে দেখো, পদার্থের গঠন ও ধর্ম। পদার্থের গঠন ও ধর্ম, প্রথমে আছে কি দেখো চাপ। চাপ বলতে হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। চাপ পি মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের মানে হচ্ছে কি বলতো চাপ। চাপ হচ্ছে একটা স্কেলার রাশি, চাপ হলো একটা স্কেলার রাশি, চাপের মাত্রা ml মাইনাস, চাপের মাত্রা তোমার বের করে নাও, ঠিক আছে। সব কিছু না বের করতে শিখে নেবে, বেশি তো মুখস্থ রাখা সম্ভব নয়। যেমন কি বললাম, বল বাই ক্ষেত্রফল বলেছি আমি, তো বলের মাত্রা কি হয়, বলের মাত্রা হয় mL/t-2, আর ক্ষেত্রফল কি হয় L2, তাহলে কী বেরোবে mL-1 আর t-2, এইটা হচ্ছে তোমার কী বলতো চাপের মাত্রা। চাপ হচ্ছে একটা স্কেলার রাশি, মনে রাখবে, ঠিক আছে। বল কিন্তু ভেক্টর রাশি, ঠিক আছে, ক্ষেত্রফলও স্কেলার, আবার চাপও স্কেলার। নেক্সট কী রয়েছে, এই সূত্রটাও কিন্তু আসতে পারে, P = F/A, বলে দিল নিচের কোনটি সঠিক, তখন তোমাকে জানতে হবে তো P = F/A, তাই না। তারপর আছে দেখো কি, তরলের কোনো বিন্দুতে চাপ, কোনো পাত্রে মনে করো এই একটা পাত্র, এখানে একটা তরল দেওয়া আছে, এখানে একটা বিন্দু নেওয়া হয়েছে, এখানে একটা বিন্দু আছে, এবার তোমাকে বললে এই বিন্দুর চাপ কত হবে। তো চাপ বের করার জন্য আমাকে বের করতে হবে জলের উপরিতল থেকে এর গভীরতা কত। ধরো এখানে জলটা, তো এখান থেকে গভীরতা মনে করো H, তরলের ঘনত্ব মনে করো D, অভিকর্ষ ত্বরণ G, তাহলে এই বিন্দুতে যে চাপটা হবে P = হবে HDG, কত হবে P = HDG, ঠিক আছে। P = HDG হবে সেই বিন্দুতে চাপের পরিমাণটা, মনে রাখবে। নেক্সট রয়েছে কি, আচ্ছা একটা জিনিস মনে রাখবে, তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ, তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ কিন্তু সেই বস্তুর প্রকৃতির উপর নির্ভর করছে না, ঠিক আছে, বস্তুর ঘনত্বের উপর কিন্তু নির্ভর নয়। দেখো আমি এখনই কী লিখেছিলাম, HDG লিখেছিলাম, তো তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ HDG, এইচটা ছিল কি গভীরতাটা, আর ডি ছিল কি তরলের ঘনত্বটা, তাহলে বস্তুর ঘনত্বের উপর কিন্তু চাপটা নির্ভর করছে না, এই জিনিসটা মাথায় রাখবে। নেক্সট আছে কি দেখো, ব্যারোমিটারের পার্ট। আমরা জানি ব্যারোমিটারের পার্ট কী হয়, চেঞ্জ হতে থাকে, তো সেই ব্যারোমিটারের পার্টে যে চেঞ্জ, সেই চেঞ্জটা কী কী নির্দেশ করে জানতে হবে। দেখো ব্যারোমিটার দিয়ে কী মাপা হয়, বায়ুর চাপ মাপা হয়, তো কী হয় বোঝা হয়, দেখো কী হয় বোঝা হয়, কয়েকটা 3-4টে মতো তোমাদের পড়তে হবে লাইন, জাস্ট এখানে, তাহলেই হয়ে যাবে। প্রথম হচ্ছে ব্যারোমিটারের পারস্তম্ভ, ব্যারোমিটারের পারস্তম্ভ যদি ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকে, ঠিক আছে, আচ্ছা আগে নামতে থাকে বলিনি, তারপর উঠতে থাকে বলবো। মনে করো ব্যারোমিটারের পার্ট যদি ধীরে ধীরে কমছে, ধীরে ধীরে কমছে, তার মানে কী বলতো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। ধীরে ধীরে যদি ব্যারোমিটারের পার্টটা কমে, তাহলে বুঝতে হবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, আর জলীয় বাষ্প বাড়ছে মানে কী হবে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ধীরে ধীরে কমে তাহলে বৃষ্টি হবে, যদি হঠাৎ করে পড়ে যায় ব্যারোমিটারের পার্ট, যদি হঠাৎ করে সাডেন নেমে যায়, তাহলে বুঝতে হবে যে ঝড় হবে, ঠিক আছে। আস্তে আস্তে কমলে কী হবে, বৃষ্টি হবে, আর হঠাৎ করে কমে গেলে কী হবে, ঝড় হবে। এবার যদি ধীরে ধীরে ওপরের দিকে ওঠে, ধীরে ধীরে ওপরের দিকে উঠলে বুঝতে হবে যে আবহাওয়া ঠিকঠাক থাকবে, জলীয় বাষ্প কম আছে, ওপরের দিকে উঠছে মানে জলীয় বাষ্প কম, তার মানে কী হচ্ছে আবহাওয়া পরিষ্কার আর শুষ্ক থাকবে, ঠিক আছে। আর যদি কী হয় না, হঠাৎ বেড়ে গেল, দেখা গেল যে হঠাৎ বেড়ে গেল, তাহলে কী হবে, শুকনো বাতাস প্রবল বেগে প্রবাহিত হবে, শুকনো বাতাস প্রবল বেগে প্রবাহিত হবে। এক হচ্ছে আস্তে আস্তে নামছে, তাহলে বৃষ্টি হবে, হঠাৎ করে নেমে গেল ঝড় হবে। আস্তে আস্তে ওপরের দিকে উঠছে, আবহাওয়া ভালো থাকবে, হঠাৎ করে ওপরে উঠে গেল কী হবে,
প্রবল বেগে শুষ্ক বায়ু প্রবাহিত হবে। নেক্সট রয়েছে এখানে কি দেখো, আর্কিমিডিসের নীতি। ঠিক আছে, আর্কিমিডিসের নীতিটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর্কিমিডিসের নীতিতে কি বলা হয়, যখন কোনো বস্তুকে কোনো তরলে সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত করা হয় তখন কি হয়, বস্তুর আপাত ওজনের হ্রাস হয়। বস্তুর আপাত ওজনের হ্রাস হয়, আর এই হ্রাসটা কি হয়, বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয়। আপাত ওজন হ্রাস সমান বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। আবার বলে দিচ্ছি, কোনো বস্তুকে যখন স্থির তরল বা কোনো গ্যাসের পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হয় তখন কি হয়, বস্তুটির আপাত ওজনের হ্রাস ঘটে। এই যে হ্রাস হলো সেটা হলো বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান বা বস্তু দ্বারা অপসারিত গ্যাসীয় পদার্থের ওজনের সাথে সমান হবে। এবার এখান থেকে আমাদের যে মেন জিনিসটা আমরা পাই সেটা হচ্ছে কি, প্লবতা। প্লবতা হচ্ছে কি, প্লবতা একটা ঊর্ধ্বমুখী বল। যখন কোনো তরলের মধ্যে তুমি কোনো মগ বা কোনো বলকে এভাবে ডুবিয়ে দেবে, দেখবে তোমার মনে হবে নিচের দিক থেকে কেউ ঠেলছে, তাই না? তো সেই নিচের দিক থেকে ওপরের দিকে যে বলটা কাজ করে সেটাই হচ্ছে প্লবতা। প্লবতাও একটা বল, সেটা অবশ্যই ঊর্ধ্বমুখী বল। প্লবতা সবসময় ঊর্ধ্বমুখী কাজ করে এবং বস্তুর ওজন কাজ করে নিম্ন অভিমুখে। ওকে, হলো এই প্লবতার জন্যই কিন্তু বস্তুর আপাত ওজনটা কমে যায়। ধরো ওজন 5, ঠিক আছে, ওজনের মান ধরো 5 একক, আর নিচ থেকে প্লবতা আসছে 3 একক। তাহলে কী হবে, বস্তুর যে মানে প্লবতা আসছে 3, তাহলে ওজন তুমি কত পাবে, আপাত ওজন তুমি পাবে 2 কেজি, মানে 2 একক পাবে ধরো। ঠিক আছে, আপাত ওজন তুমি কত পাবে, 2 একক পাবে। বুঝতে পারলে, এটা আপাত ওজন কার জন্য কমলো, এটা প্লবতার জন্য কমলো। ওপর নিচে মানে কি, ধরো উল্টো হচ্ছে, তো মানে ডাইরেকশনটা উল্টো। বল মানে কি, এর ভেক্টর আছে, তখন প্লাস মাইনাসের ব্যাপার আছে, তো সেখানে মাইনাস হবে, তো অপোজিট ডাইরেকশন। তাই জন্য কি হবে, 5 - 3 2 একক হবে তার আপাত ওজন। আর হ্রাসটা কেন হলো, প্লবতার জন্য হলো। এবার হচ্ছে যেটা আনতে হবে আমাদের, সেটা হচ্ছে বস্তু কখন ডুবে যাবে, কখন ভাসবে, আর কখন ডুবে ভাসবে। এই 3টে শর্ত আমাদেরকে এখানে জানতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে একটা ছবি রেখেছি দেখো, যেখানে তোমার 3টে জিনিস দেখতে পাচ্ছ। ঠিক আছে, যেমন ধরো বস্তুর ওজন হচ্ছে, যেখানে দেখো একটা বস্তু আছে, ঠিক আছে, এই বস্তু ওজন মনে করো W1 লোহার ওজন, W1টা হচ্ছে কি লোহার ওজন, আর W2টা মনে করো প্লবতা। W1 হচ্ছে লোহার ওজন, আর W2টা কি বললাম, প্লবতার মান। ঠিক আছে, তো W1 যদি ওজন আর W2 যদি প্লবতা হয়, এবং যদি W1 ইজ গ্রেটার দ্যান W2 হয়, মানে ওজনটা বেশি আর প্লবতাটা কম, তাহলে বস্তুটা ডুবে যাবে। দেখো এখানে কী হয়েছে, ডুবে গেছে না, মানে প্লবতা যদি কম হয় আর ওজন যদি বেশি হয়, বস্তু ডুবে যাবে। ওজন কোন দিকে কাজ করে, সিম্পল কথা, ওজন কাজ করে নিচের দিকে আর প্লবতা কাজ করে ওপর দিকে। তো নিচের দিকে মানটা যদি বেশি হয়, ওজন যদি বেশি হয়, প্লবতা যদি কম হয়, তাহলে কী হয়, বস্তুটা ডুবে যাবে, ডুবে গেল। এবার যদি দুটোই সমান হয়, তাহলে কী হবে, বস্তুটা নিমজ্জিত অবস্থায় ভাসবে। দুটোই যদি সমান হয় তাহলে কি হয়, বস্তুরা অপসারিত সম আয়তন জল। ঠিক আছে, বস্তুরা অপসারিত জলের যদি সমান হয়, W1 মানে সমান W2, কথাটার অর্থ হচ্ছে কি বলতো, বস্তুর ওজন আর প্লবতা সমান। বা তুমি বলতে পারো যে বস্তুর ওজন এবং বস্তুরা অপসারিত তরল ওজন সমান, এটাও তুমি বলতে পারো। বস্তুর ওজন ও প্লবতা সমান, অথবা বলতে পারো বস্তুর ওজন এবং বস্তুরা অপসারিত তরলের ওজন সমান, দুটো একই জিনিস। ঠিক আছে, তাহলে কী হবে, বস্তুটা ডুবে ভাসবে। ঠিক আছে, যে কোনো অবস্থানে, নিমজ্জিত অবস্থায় যে কোনো অবস্থানে ভেসে থাকবে, ডুবে কিন্তু যাবে না। আর থার্ডটা কী হচ্ছে দেখো, W2 হচ্ছে বেশি, W1 হচ্ছে কম। প্লবতা বস্তুর ওজন অপেক্ষা বেশি, প্লবতা বেশি মানে ওপর দিকে বেশি বল কাজ করছে, নিচের দিকে কম। তাহলে কী হয়, বস্তু ওপর দিকে ভাসবে, উপরিতলে ভাসবে। ঠিক আছে, কোথায় ভাসবে, উপরিতলে ভাসবে। যদি ওজন কম প্লবতা বেশি হয়, উপরিতলে ভাসবে। বা এটাকে তুমি এরকম বলতে পারো যে ওজনটা হচ্ছে এখানে কম এবং বস্তুরা অপসারিত তরলের ওজন হচ্ছে বেশি, সেটাও বলতে পারো, বা প্লবতা বেশি, হোয়াট এভার ইউ ক্যান সে। তো এই ছিল 3টে জিনিস, যেখান থেকে একটা না একটা এবারে আসবেই, কারণ আগের বারে কিন্তু এখান থেকে আসেনি, তো এবারে এখান থেকে আসার কিন্তু পসিবিলিটি খুবই বেশি রয়েছে। ঠিক আছে, আশা করি জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে কখন কেমন হবে। ইকুয়াল হলে কী হবে, গ্রেটার দ্যান হলে কী হবে, আর লেস দ্যান হলে কী হবে। আই হোপ অল দ্য কনসেপ্টস আর ক্লিয়ার নাও। দেখা যাক পরে কী আছে। পরে প্লবতাটা বললাম, প্লবতার পরে কী আছে দেখো, এখানে পৃষ্ঠটান। পৃষ্ঠটান কি, পৃষ্ঠটান মানে হচ্ছে কোনো একটা পাত্রে তরল আছে, সেই তরলের উপরিতলে স্পর্শক বরাবর যে বল কাজ করে, প্রতি একক দৈর্ঘ্যে যে বল কাজ করে, সেটাই হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটান মানে হচ্ছে তরলের মুক্ত পৃষ্ঠে, অবশ্যই পৃষ্ঠটান কোথায় কাজ করবে, তরলের মুক্ত পৃষ্ঠে কাজ করবে, এখানে কাজ করবে। ঠিক আছে, অবশ্যই ভর্তি জল আছে ভরো এখানে,
তো এখানে এই মুক্ত পৃষ্ঠে কাজ করবে, প্লাস সেটা প্রতি একক দৈর্ঘ্যে কাজ করবে স্পর্শক বরাবর। প্রতি একক দৈর্ঘ্যে মানে পৃষ্ঠর মানে আমি লিখতে পারি বল বাই দৈর্ঘ্য। পৃষ্ঠর মানে হচ্ছে বল বাই দৈর্ঘ্য। বলের কি একক? নিউটন, আর দৈর্ঘ্য কি? মিটার। তাহলে নিউটন পার মিটার হচ্ছে পৃষ্ঠটানের একক। ঠিক আছে, নিউটন পার মিটার হচ্ছে পৃষ্ঠটানের একক। এই পৃষ্ঠটানের ওপরে দেখবে ভর্তি বালতি যদি জল স্থির থাকে না, মাকড়সা হেঁটে চলে যায়, ছোটোখাটো পোকামাকড় হেঁটে চলে যায়। তাহলে এই ঘটনাগুলো কিন্তু পৃষ্ঠটানের জন্য ঘটে। আর পৃষ্ঠটানের মাত্রাটাও পড়তে হবে আমাদের। পৃষ্ঠটানের মাত্রা পড়ে নিই। কীভাবে হলো? বল বাই দৈর্ঘ্য। বলের একক, বলের মাত্রা কি? m(l)(t)-2। আর দৈর্ঘ্য কী হয়? এল কেটে গেল, কী পড়ে থাকলো? m(t)-2। তার মানে পৃষ্ঠটানের যে মাত্রা সেটা কী হবে? m(t)-2। আর একক কী বললাম? নিউটন পার মিটার বা ডাইন পার সেমিও বলতে পারো সিজিএসের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট আছে কি দেখো, সান্দ্রতা। সান্দ্রতাটা কি? সান্দ্রতা হচ্ছে বস্তু মানে পদার্থের একটা ধর্ম, যে ধর্মের জন্য কি হয়, দুটো যে আপেক্ষিক মানে পরপর যে তল রয়েছে, ঠিক আছে, বা লেয়ার রয়েছে, স্তর রয়েছে, তার মধ্যে কি হয়, গতিবেগের বিরুদ্ধে কাজ করে সান্দ্রতা। ঠিক আছে, যে ধর্মের জন্য কি হবে, প্রবাহী, যে ধর্মের জন্য প্রবাহী তার বিভিন্ন স্তরে আপেক্ষিক গতিকে বাধা দেয় তাকে বলবো সান্দ্রতা। প্রবাহীর মধ্যে আপেক্ষিক গতির বা বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির মধ্যে যে বাধা সৃষ্টি করে সেটা হচ্ছে সান্দ্রতা। ঠিক আছে, তো সান্দ্রতার যে একক, ঠিক আছে, সান্দ্রতার একককে পয়েস বলা হয়, পয়েস। সান্দ্রতা বা সান্দ্রতা গুণাঙ্ক ভেবে নাও। ঠিক আছে, সান্দ্রতা বলবো না, সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতা গুণাঙ্কের একক হচ্ছে পয়েস। সান্দ্রতা গুণাঙ্কের একক কী হলো? পয়েস হলো। এবার যদি তুমি পয়েস না মনে রাখো, অন্যভাবে মনে রাখতে, এভাবে মনে করতে পারো, নিউটন সেকেন্ড মিটার-2। এটা হচ্ছে সান্দ্রতাঙ্কের মাত্রা, একক। সান্দ্রতাঙ্কের একক কি বললাম? সান্দ্রতাঙ্কের যে একক সেটা কি হলো? নিউটন ইন্টু সেকেন্ড আর মিটার-2। বা ডাইন সেমিতেও করতে পারো তুমি, ডাইন সেকেন্ড আর সেমি-2 হবে। ডাইন সেকেন্ড সেমি-2 এটা করতে পারো। ঠিক আছে, বা পয়েসও করতে পারো, সিজিএসে হচ্ছে পয়েস। আর সান্দ্রতাঙ্কের যে মাত্রা, সান্দ্রতাঙ্ক বলছি কিন্তু, হ্যাঁ, ml-1 t-1। সান্দ্রতাঙ্কের মাত্রা হচ্ছে, বা সান্দ্রতা গুণাঙ্কও বলতে পারো তোমরা এটাকে, সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা হচ্ছে ml-1 t-1। ওকে, নেক্সট দেখো আর কী বাকি রয়ে গেছে। বার্নৌলির নীতি। বার্নৌলির নীতির গাণিতিক রূপটা জেনে রাখবে, কারণ এখান থেকে গাণিতিক রূপ আর ব্যবহারিক যে প্রয়োগটা আছে না, সেইটা এখান থেকে ইম্পর্টেন্ট। বার্নৌলির নীতিটা তোমরা ছোটো করে আমি বলেছি, মনে রাখবে, কোনো অসান্দ্র তরলের, ঠিক আছে, অসংনম্য তরলের যে কোনো ছেদে বা যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তনে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি প্লাস চাপ শক্তি, এই তিনটে যোগফল হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, কোনো অসান্দ্র তরলের ক্ষেত্রে, প্রবাহ হচ্ছে অসান্দ্র তরল, তার ক্ষেত্রে প্রতি একক আয়তনে স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপ শক্তি যে যোগফল সেটা কী হয়? ধ্রুবক হয়। শুধুমাত্র এইটুকু তোমরা অন্তত মনে রেখো। ঠিক আছে, স্থিতিশক্তি প্লাস চাপ শক্তি প্লাস গতিশক্তি, এবং অবশ্যই সেটা একক আয়তনে, তার যোগফল হচ্ছে ধ্রুবক। এটা হচ্ছে বার্নৌলির সূত্রের গাণিতিক রূপ। এবার এখানে ব্যবহারিক প্রয়োগটা যদি বলি, যেমন ধরো প্রচুর ঝড়ে কী হয়, বাড়ির টিনের চাল বা খড়ের চাল দেখা যায় উড়ে যাচ্ছে। ঠিক আছে, বা ট্রেনের সামনে গেলে দেখা যাবে ট্রেনের হাওয়াতে সেই মানুষটাকে টেনে নিচ্ছে। তো এগুলো কেন ঘটে? এগুলো সব বার্নৌলির নীতি দিয়ে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, যেমন ধরো যখন প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, প্রচুর ঝড় হচ্ছে, তখন কী হচ্ছে, ধরো চাল, তো চালের ওপরে কী হচ্ছে, বায়ুর বেগ খুব বেশি, আর বেগ খুব বেশি হলে চাপ হয় কম। আর বাড়ির ভেতরে যে বায়ুটা রয়েছে, সেই ভেতরে বায়ুতে কি, ভেতরে বায়ুতে হচ্ছে গতিবেগ কম, তার মানে চাপ বেশি। চাপ বেশি মানে কি, চাপ দেবে, এই চালটাকে কী করবে, নিচের যে বায়ু, ঘরের ভেতরের যে বায়ু, সেটা বাড়ির চালটাকে চাপ দেবে এবং চালটা ওপরের দিকে উঠে যাবে। তো এই জন্য কিন্তু হয়। ঠিক আছে, তারপর যেমন ধরো ট্রেনের ক্ষেত্রে এটা বললাম, তো চলন্ত ট্রেন রয়েছে, ধরো চলন্ত ট্রেন রয়েছে, সেই ট্রেনের সামনে বা ট্রেনের সংলগ্ন যে বায়ু, সে বায়ুর গতিবেগ খুব বেশি হয়, তার জন্য কী হয়, চাপটা কম হয়, এবং দূরের যে বায়ুগুলো থাকে তার গতিবেগ হয় কম, এবং কী হয় সেটা, এখানে যেহেতু বায়ুর বেগটা খুব বেশি আর চাপটা কম, তো বাইরের দিক থেকে মানে পিছনের দিক থেকে কী হয়, বায়ুটা এইদিকে আসতে থাকে। তো এখানে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে, একে কী হয়, ঠেলে সামনের দিকে ফেলে দেবে। তো এগুলো কিন্তু বার্নৌলির নীতি দিয়ে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, বা স্প্রেয়ারের নীতি, মানে ধরো অ্যাটোমাইজার বা স্প্রে করে যেটা দিয়ে, জল কীটনাশক সেগুলো স্প্রে করা হয় না, সব কিন্তু এই বার্নৌলির নীতিতেই প্রয়োগ করা হয়। ঠিক আছে, নেক্সট রয়েছে কি স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা কি?
স্থিতিস্থাপকতা হচ্ছে বস্তু একটা ধর্ম, যে ধর্মের জন্য সেই বস্তুটা কী করে, নিজের আকার আয়তন পরিবর্তনকে বাধা দেয়। স্থিতিস্থাপকতা বস্তুটা ধর্ম যে কী করে, বস্তুর নিজের আকার আয়তন পরিবর্তনকে বাধা দেবে। ওকে, আর যখনই সেই বলটা অপসারিত করে নেব, সেটা আবার পূর্বের আয়তনে ফিরে আসবে। এটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। তো এই স্থিতিস্থাপকতার পর কেস দেখো পীড়ন, বিকৃতি। বিকৃতি মানে কি? বিকৃতি মানে ধরো কোনো একটা এরকম তার আছে, ঠিক আছে, সেই তারটাকে তুমি ছিল 5 মিটারের তার, তুমি এটাকে তাপ দিলে গলে গেল, একটু হয়ে গেল 5 থেকে 8 মিটার, 5 থেকে কত হলো 8 মিটার, তা চেঞ্জ কত হয়েছে 3 মিটার, তাই 3টা ওপরে বাই হচ্ছে আগেরটা 3/5, ঠিক আছে, মানে একক দৈর্ঘ্যের পরিবর্তন, এটা হচ্ছে তোমার বিকৃতি, ঠিক আছে। একক দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে বিকৃতি। মানে চেঞ্জ হয়েছে কত, 3 চেঞ্জ হয়েছিল কার থেকে, 5-এর থেকে, তাহলে 5-এ চেঞ্জ হয়েছে 3, 1-এ চেঞ্জ হয়েছে কত, 3/5। এইটাই বিকৃতি। দুটি সমরাশির একক বলে এর কোনো কিন্তু একক নেই, ঠিক আছে, এর কোনো একক নেই, মাত্রাও নেই বিকৃতির। নেক্সট আছে কি দেখো পীড়ন। পীড়ন কি? পীড়ন মানে তুমি চাপ মনে রাখো ইজিলি, পীড়নকে চাপ মনে রাখো তাহলেই সুবিধা হবে। চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল। পীড়ন মানেও তাই, ঠিক আছে, প্রযুক্ত বল মানে যে বলটা প্রয়োগ করছে সেটা, বাই ক্ষেত্রফল, প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলটা কিন্তু পীড়ন। তো পীড়ন আর চাপ দুটো কিন্তু মাত্রা প্লাস দুটোরই একক সমান হয়। তার সাথে স্থিতিস্থাপক গুণাঙ্কেরও একক ও মাত্রা, পীড়ন, চাপ আর স্থিতিস্থাপক গুণাঙ্ক, তিনটে জিনিস মনে রাখবে, পীড়ন, স্থিতিস্থাপক গুণাঙ্ক আর চাপ, তিনটেরই কিন্তু একক আর মাত্রা কী হবে, সমান হবে। একটা জিনিস এখান থেকে বাকি রয়েছে, সেটা হচ্ছে হুকের সূত্র মনে রাখবে। হুকের সূত্র হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। মানে আমরা বলতে পারি পীড়ন ভ্যারিজাস বিকৃতি, এটা হচ্ছে হুকের সূত্র। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, হুকের সূত্র। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক, পীড়ন বাই বিকৃতি সমান কী হবে, ধ্রুবক হবে। তো এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে বলা হয় কি বলতো, স্থিতিস্থাপক গুণাঙ্ক। ধ্রুবকটার নাম কি হচ্ছে, স্থিতিস্থাপক গুণাঙ্ক, ঠিক আছে। তাহলে এই ছিল কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো তোমাদের সাথে আজকে আমি ডিসকাস করলাম। আশা করি জিনিসটা তোমাদের খুবই কাজে লেগেছে। এই অঙ্কটা করা হয়নি মনে হয় নাকি, এটা করিনি। নির্দিষ্ট উষ্ণতায় সোডিয়াম ক্লোরাইড দ্রব্যতা 36, 80 গ্রাম জলকে, না এটা করলাম তো, ঠিক আছে। তাহলে আর যদি তোমাদের মনে হয় যে কোনো চ্যাপ্টার করার প্রয়োজন আছে, তাই তোমরা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। আমি চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে আসার, যেহেতু পরীক্ষার বেশি সময় নেই। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।